জ্যৈষ্ঠের রাত, দিনের উত্তাপ এখনো সেভাবে কাটেনি। তাই রাতের আধার নেমে এলেও একটা ভ্যাপসা গরম ভাব রয়ে গেছে। তলিত গ্রামের শেষ দিকটা এখনো বেশ জংলা জংলা হয়ে আছে। এখানের লোকেরা কাজের সূত্রে কলকাতা যায়, আবার রাত থাকতে থাকতে ফিরে আসে। ছোটখাটো দিনমজুর হোক বা বড় ব্যবসায়ী, কারোরই তারতম্য হয় না। তবে আজকে রতন সমাদ্দারের ফিরতে একটু দেরি হয়ে গেছিল। এমনিতে রাত হলে কেউ এ পথ ধরে না। না, এমনি কোনো ভয় টয় নেই, তবে জঙ্গলের রাস্তা তো, কাজেই রাত হলে সাপ খোপ এছাড়া অনেক অজানা পোকামাকড়ের ভয় থাকতে পারে। তাই আর কেউ এ পথে যায় না। কিন্তু আজ দেরি হয়ে যাওয়ায় এই শর্টকাটের রাস্তাটাই ধরেছে সে। মরমর ঘাসের রাস্তা চটিতে মাড়িয়ে চলার শব্দে রাতের ঝিঝি পোকার নিঃশব্দ কলতানে ব্যাঘাত ঘটাচ্ছে। পুরনো চামড়ার হাতঘড়ির দিকে একবার সে তাকিয়ে দেখল। রাত 11:22 বাজে। মনে মনে বলে উঠল, ইস, ট্রেনটা যা লেট করলো, এত রাত করে ফিরে আবার কাল সকাল সকাল রেডি হতে হবে। একটু যে ভালো করে ঘুমবো তারও উপায় নেই। কাল আবার সাত সকালে মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী এসে পড়বেন, আর ভাল লাগে না। খসখস শব্দের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা অদ্ভুত গন্ধ নাকে এলো রতনের। কিরকম বিভৎস উটকো চামড়া পচা গন্ধ। মুহূর্তেই গাটা পাক দিয়ে উঠল। অন্ধকার হয়ে আসা জায়গাটা ক্রমেই যেন তাকে গ্রাস করতে চাইছে বলে মনে হলো। শরীরটা হঠাৎ এত খারাপ লাগছে কেন? একটা সময় পরে আর নিজেকে স্থির রাখতে পারল না সে। জঙ্গলের রাস্তাতেই হুড় হুড় করে বমি করতে শুরু করল। আচমকা এইভাবে শরীর ছেড়ে দেওয়ার অর্থ কি? বাতাসটাও হঠাৎই যেন ভারী আর শীতল হয়ে আসছে। যত সময় যাচ্ছে ততই যেন গন্ধটা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এক প্রবল কৌতূহল নিয়ে এগিয়ে চলল সেই গন্ধের উৎসের দিকে। গন্ধটা বিভৎস হলেও তার মনে হলো সেটার মধ্যে একটা মায়াবী টান রয়েছে। এরকম তার ইচ্ছের বিরুদ্ধ হলেও মনকে আকর্ষণ করার একটা অদ্ভুত শক্তি রয়েছে ওর মধ্যে। এক মুহূর্তের জন্য সে এটাও ভুলে গেল যে তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। ধীরে ধীরে সে এগিয়ে যেতে যেতে দেখল দূরে জঙ্গলের এক গভীরতম অংশে ধোঁয়া বেরোচ্ছে। তার সঙ্গে হালকা আগুনের রেশও ফুটে উঠেছে। কৌতূহলবশত আরো কিছুটা এগোতেই একটা কচকচ করে শব্দ কানে এলো। ওটা কিসের শব্দ? অনেকটা কেউ যেন খুবলে খুবলে কিছু খাচ্ছে, কিন্তু এত রাতে এখানে কেই বা কি খাবে? জঙ্গলি জানোয়ারের উৎপাত আবার শুরু হলো নাকি? ধীরে ধীরে অন্ধকারের কালিমা আর জঙ্গলের পর্ণমোচী লতা সরিয়ে রতন যে দৃশ্য দেখল, তাতে তার শরীরের ভিতরের হৃদস্পন্দন যেন কয়েকশো গুণ দ্রুত হয়ে গেল। সে দেখল একটা বছর 15-র মেয়ে, বেটে খাটো চেহারা, লম্বা বাদামি চুল, পরনে আধময়লা জামা আর ফ্রক। তার সামনে পড়ে আছে একটা মেয়ের মৃতদেহ। ঠিক মৃতদেহ বলাটা ভুল হবে, একটা আধ খাওয়া মৃতদেহ। আর তার সামনে একটা আধ ভাঙা কালো ইটের তৈরি পাঁচিল। সেই পাঁচিলের সামনেই আগুন জ্বলছে। দেহটার বুকের কাছে একটা বড় গর্তের মতো হয়ে আছে। সেখান থেকে রক্ত, মাংস, চামড়া খুবলে খুবলে গোগ্রাসে খাচ্ছে মেয়েটা।
খুবলানো আর খাওয়ার কচকচ শব্দটা মিলেমিশে একরকম গা গোলানোর মতো পরিস্থিতি হয়ে উঠল। আরো একটু সামনে এগিয়ে এলো সে। আর পায়ের শব্দ পেয়ে এখন মেয়েটা খাওয়া থামিয়ে রতনের দিকে পিঠ করে স্থির হয়ে বসে আছে। রতনের মন বলছে এখান থেকে সরে পড়তে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তার পা দুটো মস্তিষ্কের কথায় সাড়া দিচ্ছে না। তার শরীর যেন মন্ত্রমুগ্ধ হয়ে আছে। ধীরে ধীরে মেয়েটা ঘাড় ঘুরিয়ে রতনের দিকে মুখ ফেরালো। চোখ দুটো খোলাটে এবং সুন্দর গঠনের, তবে তার নাক মুখ থেকে ঝুলছে আধ খাওয়া মাংস, চামড়া, আর ঠোঁটের আশেপাশে লেগে আছে লালচে কাঁচা রক্ত। ধীরে ধীরে সে রতনের দিকে ফিরে একটা দু কান বিস্তৃত চওড়া হাসি হাসল। মুখ থেকে রক্ত আর কষ গড়িয়ে পড়ছে। মেয়েটা ধীরে ধীরে রতনের দিকে মুখ করে চারটে প্রাণীর মতো বসল। তার সাথেই শুরু হলো গোঁ গোঁ শব্দে গোঙানি। রতনের হাত পা যেন স্থির হয়ে আটকে গেলেও মৃত মেয়েটার মুখটা কিরকম সাদাটে ফ্যাকাশে হয়ে গেছে। হঠাৎ রতন চোখের সামনে এক অলৌকিক ঘটনা দেখে প্রায় হুমড়ি খেয়ে মাটিতে এসে পড়ল। মৃতদেহটা ধীরে ধীরে খিলখিল করে হেসে উঠেছে। সেই আধ খাওয়া শরীর নিয়েই সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এখন রতনের মনে হচ্ছে সাক্ষাৎ দুজন নরপিশাচ তার সামনে দাঁড়িয়ে আদিম অলৌকিকতাকে প্রতি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করাচ্ছে। আগের মেয়েটা সেই জায়গায় বসে ঘাড় বেঁকিয়ে নিঃশব্দে হাসছে, কিন্তু মৃত মেয়েটা হঠাৎই দ্রুত বেগে হামাগুড়ি দেওয়ার মতো করে একেবারে রতনের সামনে চলে এলো। শরীরের ক্ষতস্থান থেকে এখনো মাংস, চামড়া, রক্ত ল্যাদলেদে হয়ে ঝুলছে। রতনের অবস্থা এখন এতই সঙ্গীন যে ঠিকঠাক কিছু বলবে নাকি কাঁদবে নাকি ঘেন্নায় আর এক প্রস্থ বমন উৎপীড়ন করবে কিছুই বুঝতে পারছে না। কে কে তোমরা? কে কে তোমরা? কে? প্রায় কোনো মতে কান্না ভেজা ভয়ার্ত এবং ধরা স্বরে প্রশ্নটা করল রতন। মৃতদেহ রূপের মেয়েটা খসখসে একটা হাসি হেসে হঠাৎ করেই রতনের হাতটা চেপে ধরল। রতন অনুভব করল সেই হাত যেন পৃথিবীর সব থেকে শীতলতম বস্তু। মুহূর্তেই যেন অবশ হয়ে গেল ধরে থাকা হাতের অংশটা। এটা তাকে টানতে টানতে সেই কৃষ্ণকায় ভাঙা পাঁচিলের সামনে আগুন জ্বলছিল যেখানে, সেখানে নিয়ে এলো। আশ্চর্যের বিষয়, রতন একটুও বাধা দিল না। তার মনে হচ্ছে তার শরীর আর তার নিজের অধীনে নেই। কোনো এক অলৌকিক শক্তি যেন তাকে ঘিরে সব কাজ করিয়ে নিচ্ছে। আগুনের হলদে আঁচের আলোয় রতন দেখল পাঁচিলের ভাঙাচোরা ইটের মধ্যে ফুটে উঠেছে একটা কৃষ্ণবর্ণের পোড়া চকচকে খোদিত মূর্তি। মূর্তিটা অদ্ভুত বিকট দেখতে, লাস্যময়ী নৃত্যের ভঙ্গিতে শরীরটা বেঁকানো। দুটো মাথা, প্রত্যেক মাথায় একটা পাত্রে জ্বলছে আগুন। দুটো মুখ, প্রত্যেক মুখের মাঝখানে রয়েছে একটা করে বড় গোলাকার চোখ। সেখানে শুধু একটা সাদাটে গোল মণি ছাড়া আর কিছুই নেই। একটা করে ছোট কান, আর কান থেকে ঝুলছে দুটো আংটা। দুই মুখের থেকে বেরিয়ে আসা দুটো লালচে জিভ। সে বসে আছে চার পেয়ে প্রাণীর মতো, ঠিক অন্য মেয়েটা যেভাবে বসেছিল। তবে লক্ষণীয় হলো সেই মূর্তির সারা শরীরে হাড়ের আকৃতির তৈরি অলংকারের চিহ্ন। বিস্ফারিত চোখে আমতা আমতা করে রতন প্রশ্নটা করল বটে, কিন্তু সে উত্তর পেল
অত্যন্ত মৃদু অথচ সাবলীল ভঙ্গিতে। দুটো মেয়েই এখন তার মাথার দুদিক থেকে তার মাথাটা দু হাত দিয়ে শক্ত করে চেপে ধর। মনে হলো সেই ঠান্ডা শীতল হাত দুটো যেন দুদিক থেকে তার মাথাটাকে টিপে ধরেছে। মনে হলো দুদিক থেকে দুটো শীতল লোহার চাকতির মধ্যে তার মাথাটা যেন থেতলে দেওয়া হচ্ছে। অসহ্য যন্ত্রণায় রতনের দেহটা ছটফট করতে করতে চিৎকার করে উঠল। সেই ইস্পাত তুল্য হাত কিছুতেই তার মাথার দুদিক থেকে সরল না। মুহূর্তে কেমন যেন কানের সামনে প্রায় ফিসফিস স্বরে তার করা প্রশ্নে একটা অদ্ভুত উত্তর শুনতে পেল। অদ্ভুত ঘুণ পোকার মতো একটা সুরেলা কণ্ঠে উত্তরটা তার মস্তিষ্কে যেন ঘুরতে থাকলো। সন্ধ্যাবেলায় ক্লান্ত পরিশ্রান্ত শরীরে ধুঁকতে ধুঁকতে ঘরে প্রবেশ করল নীলাভ। ব্যাগটা কোনো মতে ছুঁড়ে ফেলে তারপর সোফায় শরীরটা এলিয়ে দিতেই রিনি এসে জলের গ্লাস নিয়ে এগিয়ে। জল খেয়ে গ্লাসটা ফেরত দিতে দিতে নীলাভ খুব ক্লান্ত কণ্ঠে বলল, আমি হাত মুখ ধুয়ে আসছি, বুঝলে, কিছু কথা আছে। নীলাভ মুখ হাত ধুতে চলে গেল। রিনি জানে কি বিষয়ে কথা আছে। গত 7 বছর ধরে বিয়ের পর থেকে এই একটা বিষয় নিয়েই বিস্তর বিফল আলোচনা সভা বসছে তাদের দুজনের মধ্যে। বিফল বলছি তার কারণ 7 বছরে মোটে 3 বার কনসিভ করেও একবারও সাকসেসফুল হয়নি তার। কমপ্লিকেশন বরাবরই রিনির ছিল, কিন্তু তাও নীলাভ চেষ্টা করেছিল, কিন্তু হয়নি। না, এমনিতে তাদের এই বিষয়ে যে কারোর আপত্তি আছে বা অত্যধিক মাত্রায় চিন্তা আছে তেমন কিছুই নয়, কিন্তু কিন্তু এখন নিঃসন্তান দম্পতি হওয়ার একটা সুবিধেও আছে, আবার একটা অসুবিধেও আছে। নীলাভ নিজে একটা কোম্পানি রান করে, তবে সেটার ওনারশিপের বিষয়ে একটু জটিলতা আছে। বর্তমানে কোম্পানির গ্রোথ বেশ ভালো, বেশ কিছু কোম্পানির পার্টনার হওয়ার কথাও আছে, কিন্তু কোনো সন্তান না হওয়ায় এর যথার্থ উত্তরাধিকারী কে হবে এই নিয়ে বিস্তর চিন্তা রয়েছে তাদের। হাত মুখ ধুয়ে এসে নীলাভ সোফায় এসে বসে, একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আজ সকালে অফিসে রতন সমাদ্দার এসেছিল। বলে গেল জয়প্রকাশবাবু গতকাল গ্রামে ফিরেছেন, আমাদের সাথে দেখা করতে চান। এই চৌধুরী ইন্ডাস্ট্রির একটা ভবিষ্যৎ ঠিক করতে হবে, সেই নিয়েই কিছু আলোচনা হবে আর কি। রিনি কোনো উত্তর না দিয়ে ঘাড় নেড়ে উঠে নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। নীলাভ অবাক হয়ে জিজ্ঞেস করল, ও কি, কিছু না বলেই চলে যাচ্ছ যে? আলোচনা কি হবে সেটা আমার জানাই আছে। এই আলোচনা তো আর প্রথমবার হচ্ছে না, আগেও দেখেছি। নিজেকে বারবার এভাবে জাস্টিফাই করতে আর ভালো লাগে না। আমি এবারে সাফ সাফ সত্যি কথা জানিয়ে দেব। নীলাভর কোনো উত্তরের অপেক্ষা না করেই হনহন করে হাঁটতে হাঁটতে রিনি ঘরে ঢুকে গেল। তার শরীরের ভিতর যে মাতৃত্বের একটা খুঁত রয়েছে সেটা যেন বারবার মনে করাতে মানুষের খুব ভালো লাগে। তবে এবারে জয়প্রকাশ আর কোনো ভালো মানুষের ছলে ভুলভাল কিছু করতে চাইলে আঁশবটি দিয়ে ছাল ছাড়িয়ে দেবে সে। কাল যাওয়া মানে সেই ভোরে ট্রেন ধরতে হবে, তাই জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঠিকঠাক করে রাখলো সে। শেষ মুহূর্তে নীলাভ ঘরে এসে রিমিকে পেছন থেকে জড়িয়ে ধরে বেশ আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করল, রাগ করেছ গো? কোনো উত্তর আসে না। একটা থম মেরে থাকার মতো পরিবেশ হয়ে আছে, অর্থাৎ এখনো জ্বালামুখী কমেনি। আস্তে আস্তে জল ঢালতে হবে। নীলাভ তখন বলল, আচ্ছা, তুমি তো জানোই আমাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, তাই তো মানসিকভাবে প্রস্তুত করছি নিজেকে। আমার শারীরিক অক্ষমতা নিয়ে কাল যেন একটাও কথা না ওঠে।
তাহলে কিন্তু আমি ওখানেই কুরুক্ষেত্র বাঁধিয়ে দেব নীল। তোমার মতো ভদ্রতার মুখোশ পরে আমি থাকতে পারি না। ওরে মেয়ে, তুমি লুকিয়ে লুকিয়ে কথা শোনো আমাদের। আচ্ছা আচ্ছা, এবারে আমি যা বলার সেটা বলে দেব। কোম্পানি চুলোয় যাক, আমরা বাকি জীবনটা নিজেদের মতো কাটিয়ে নেব, ঠিক আছে? চলো, অনেক গোছগাছ হয়েছে, এবার শোবে চলো। একরকম জোর করেই নীলাভ নিয়ে গেল রিমিকে শোবার ঘরে। ওদিকে গোছগাছ করা ব্যাগের একটা আড়াল থেকে উঁকি মারছে লাল হ্যান্ডেলের একটা ধারালো শানিত ছুরি। পরের দিন ভোরবেলা ট্রেনটা যখন তালিত এসে পৌঁছল, তখন সকাল 9:30 বাজতে চলেছে। মাঝারি আকৃতির একটা স্টেশন, আধুনিকতার ছাপ থাকলেও কোনো মানুষজন বা দোকানপাট নেই। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরে বেরিয়ে এসে তারা দেখল গাড়ি আসেনি এখনো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন গাড়ি এলো না আর রতনকে ফোনেও পাওয়া গেল না, তখন এক প্রকার বাধ্য হয়েই জয়প্রকাশবাবুকে ফোন করলেন নীলাভ। বেশ কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে একটা ভারী আর কষ্ট মেশানো কণ্ঠের আওয়াজ শোনা গেল। হ্যালো। হ্যাঁ জয়প্রকাশবাবু, বলছি রতন তো আসেনি এখনো। ও হ্যাঁ, তোমাদের কথা একেবারে ভুলেই গেছিলাম। আর রতন, বলছি তোমরা কি স্টেশনে এসে গেছো? হ্যাঁ, সে তো প্রায় আধ ঘন্টা হতে চললো। আসলে তোমাদের বলতে ভুলে গেছি, রতন কাল রাতে মারা গেছে। সে কি, রতন মারা গেল কি করে? এই তো গতকাল দেখা হয়েছিল ওর সাথে। কথাটা শুনে নীলাভ আর রিমি ঠিক যেন ভূত দেখার মতো চমকে উঠেছিল। ওদিক থেকে জয়প্রকাশবাবু কি বলবেন ভেবে পেল না। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, ওখান থেকে অনেক রিক্সা পাবে, আমার নাম করো, যে কেউ আমার বাড়ি পৌঁছিয়ে দিয়ে যাবে। আপাতত আমি একটু রতনের ওখানে যাচ্ছি, গিয়ে দেখি কি অবস্থা। রতন কি বাড়িতে? না না, বাড়িতে না, ওই কাঠগোলার জঙ্গলে। তোমায় আসতে হবে না, তুমি আমার বাড়ি এসে একটু বিশ্রাম নাও, আমরা বিকেলে কথা বলবো। ফোন রেখে দিতেই নীলাভ সবটা রিমিকে বলে একটা রিক্সা ধরে এগিয়ে চলল জয়প্রকাশবাবুর বাড়ির দিকে। রাস্তা দিয়ে চলার সময় বেশ কিছু লোকের মুখে রতনের মৃত্যুর গুনগুন ফুসফুস কানে এলো। রতনের অবস্থাটা দেখেছিস? কি অবস্থা! মেরেছে। স্টেশন চত্বরের মফস্বল পেরিয়ে ধীরে ধীরে রিক্সা একটু গ্রামের দিকে প্রবেশ করল। মাঝে একমাত্র কাঁচা রাস্তা, তার এক পাশে বনভূমি আর অন্যদিকে জলাশয়। নীলাভর কি মনে হলো কে জানে, হঠাৎ সেই কাঁচা রাস্তা পেরোতেই রিক্সাওয়ালাকে সে বলল, ও ভাই, বলছি একটু দাঁড় করাও তো, আমি আমি নেমে যাই। তুমি না ওনার বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও, বুঝলে? আমি একটু ওই রতনের অবস্থাটা দেখে আসি, আর টাকা দেওয়া আছে রিক্সাকে। ও ভাই, বলছি সাবধানে নিয়ে যাও, কেমন? রিক্সা চালক ঘাড় নেড়ে আবার মন্থর গতিতে প্যাডেল করতে করতে এগিয়ে গেল। নীলাভ এখন দাঁড়িয়ে আছে গ্রামের শেষ প্রান্ত এবং কাঠগোলার জঙ্গলের শুরুর মধ্যস্থলে। ধীরে ধীরে সে জঙ্গলে প্রবেশ করল। এই দিনের আলোতেও জঙ্গলের ভিতর একটা গা ছমছমে বিষয় আছে। রাতে যে রতনের কি অবস্থা হয়েছিল কে জানে। কোনো সারা শব্দ নেই। জঙ্গলের স্বাভাবিক যে আওয়াজগুলো হয় সেগুলোও স্তব্ধ। এক প্রাচীন ভয় এবং আদিম বনজ নৈঃশব্দ যেন গ্রাস করে রেখেছে এই জঙ্গলকে। নীলাভ মনে মনে বলল, এই না হলে কাঠগোলার জঙ্গল। এমনিতেই তোমার যা রেপুটেশন বস, দিনেই কেউ আসে না, তার ওপর কাল রাতে তুমি গিলে খেয়েছো রতনকে। এমন সময় হাঁটতে হাঁটতেই একটা কটু মরা পচা গন্ধ আর ভেদভেদে মাংসর গন্ধ নাকে এলো নীলাভর। সে এমনই গন্ধ, তার মনে হলো ওখানেই এক প্রস্থ বমি হয়ে যাবে। মাস্কও আনেনি, এটা নিশ্চয়ই রতনের মৃতদেহর গন্ধ।
গন্ধের উৎস অনুসরণ করে আরেকটু এগোতেই বেশ কয়েকজন লোকের চাপা গুঞ্জন শোনা গেল। মা এসে বলছিল তো কি অবস্থা। তারপর বিষয়টা দৃষ্টিগোচর করছিল। বলছিলাম একটা ভাঙাচোরা ইটের পাঁচিলের সামনে জটলা বেঁধে দাঁড়িয়ে আছে 4-5 জন লোক। নাকে হাত দিয়ে নীলাভ এগিয়ে যেতে থাকে। তার পায়ের আওয়াজ পেয়ে সকলেই তার দিকে তাকাল। জয়প্রকাশবাবু উপস্থিত আছেন। স্থূলকায় চেহারা, চোখে মুখে একটা চিন্তার ছাপ। এটা কোনো সাধারণ লোকের কাজ নয়। পরনে ঘিয়ে রঙের জামা এবং খাঁকি প্যান্ট, চোখে হাই পাওয়ারের চশমা, আর মাথায় বেশ কিছু চুলে পাক ধরেছে। মা এসে বলছিল তো। নীলাভকে দেখেই বেশ ব্যতিব্যস্ত হয়ে তিনি জিজ্ঞেস করলেন, তুমি আবার এখানে আসতে গেলে কেন? একবার রতনকে শেষ দেখা দেখতে এলাম। কোথায় বডি কোথায়? সবাই এই প্রশ্নে যেদিকে তাকালো সেদিকে চোখ গেল নীলাভর। প্রথম মুহূর্তেই তার গা গুলিয়ে উঠে শরীর খারাপ এবং তীব্র বমন উদ্রেকের সঞ্চার হলো। এত বিভৎস মৃত্যু সে আগে কখনো দেখেনি। দেখার সাথে সাথে সে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল। এক প্রকার কাস্তে কাস্তে একদলা কষ তার মুখ থেকে বেরিয়ে আসলো। সাথে সাথেই উপস্থিত লোকজন তাকে জল দিল। চোখে মুখে জল দিয়ে একটু ধাতস্থ হয়ে নীলাভ আর একবার তাকাল। ইটের পাঁচিলের সামনে পড়ে আছে রতনের দেহটা। তার মাথাটা কেউ যেন থেঁতলে চ্যাপ্টা করে দিয়েছে। সাদা থকথকে ঘিলু আর রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। মস্তিষ্কের বেশ কিছুটা আধ খাওয়া অংশ বেরিয়ে এসেছে। এর মাঝখানে একটা গর্ত করা, সেখান থেকে শরীরের ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। তার উপরে একদল মাছি ভিন ভিন করছে। রক্ত আর পচে যাওয়া শরীরের ভেদ ভেদে পচা মাংসের কটু গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। কি মনে হচ্ছে? হ্যাঁ, কোনো জঙ্গলি জানোয়ারের কাজ হবে বলে মনে হচ্ছে। কিন্তু কোনো জানোয়ার এইভাবে মারতে পারে নাকি? মাথা তো পুরো থেতলে। কথাটা পুরোপুরি শেষ হওয়ার আগেই হঠাৎ নীলাভর চোখ পড়ল পাঁচিলের গায়ে খোদিত মূর্তিটার দিকে। একটু ঝুঁকে পড়ে দেখল সে এমন অদ্ভুত খোদাই করা মূর্তি সে আগে কখনো দেখেনি। জয়প্রকাশবাবুকে জিজ্ঞেস করল, ওটা কিসের মূর্তি খোদাই করা? জয়প্রকাশবাবু যেন এতক্ষণ এই প্রশ্নটা এড়িয়েই যেতে চাইছিলেন। হয়তো এজন্যই তিনি চাইছিলেন না যাতে নীলাভ এখানে থাকুক। তবে তড়িঘড়ি প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য তিনি এক প্রকার উত্তর দিলেন, ও তেমন কিছু না, হবে কোনো কিছু একটা মূর্তি, আমি ঠিক জানি না। এই, তোমরা সবাই এটার একটা ব্যবস্থা করো। আচ্ছা, এক কাজ করো তো, একে শ্মশানে নিয়ে যাওয়া তো প্রায় অসম্ভব, এখানেই জ্বালিয়ে দাও। দেখো, কাঠ জোগাড় করো। বলছি, একবার ওর স্ত্রী আর মেয়েকে খবর দেওয়া গেলে হতো না? ওরা যদি আসতো, অন্তত মেয়েটা যদি মুখাগ্নি করতো। সে কি, তোমার মাথাটা কি গেছে নাকি? এই জিনিসের মধ্যে দুজন মহিলাকে আনবো? তুমি নিজেই আরেকটু হলে ফ্ল্যাট হচ্ছিলে। এই, তাড়াতাড়ি কর বাবারা। কথাটা নেহাত খারাপ বলেননি জয়প্রকাশবাবু। এই জায়গায় কোনো মহিলার না থাকাই ভালো। কিন্তু তবুও নীলাভর মনে হলো কোনো মতে যেন তাই এড়িয়ে ফেলার জন্য খুব তাড়াতাড়ি সবকিছু মিটিয়ে দিতে চাইছেন তিনি। তারপরেই তার মনে হলো একটু বেশিই ভাবছে হয়তো। কিছুক্ষণ পরে চিতা সাজিয়ে কোনো মতে দেহটাকে সেখানে তুলে অগ্নিসংযোগ করা হলো। আগুনের দাও দাও করে জ্বলে ওঠা রক্তিম শিখার মধ্যে দিয়ে নীলাভ যেন জয়প্রকাশবাবুর চোখে মুখে একটা স্বস্তির ভাব দেখতে পেল। সাল 1970। একটা গুমোট চাপা নিস্তব্ধতা বিরাজ করছে দুজনের মধ্যে। মাথার উপর কালচে রাতের নক্ষত্র শোভিত আকাশ বিরাজমান। চিন্তিত মুখে বসে আছেন গ্রামের গণ্যমান্য ব্যক্তি সত্যপ্রকাশ সরকার। তবে যার দিকে তিনি প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিলেন
তিনি নেহাতি একজন সাধারণ মানুষ, রামচন্দ্র সমাদ্দার। তিনি এই প্রশ্নের জবাবে কি বলবেন ঠিক ভেবে পেলেন না। মাটির বাড়ির দাওয়ায় বসে এই কথোপকথন চলছিল। ঘরের চাল ফুটো হয়ে গেছে। সামনে বর্ষাকাল আসন্ন। মেয়েটার বয়স 14 পেরিয়ে 15 হয়েছে। দেহে জোয়ার আসছে। তাড়াতাড়ি বিয়ে দিতে না পারলে জানি না কি হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করেই রামচন্দ্রবাবু বলে উঠলেন, মেয়েটার বিয়ে দিতে হবে সত্যপ্রকাশবাবু। যদি কথাটা কখনো বাইরে চলে আসে। আমি আপনাকে কথা দিচ্ছি, কেউ কোনো দিনও কিছু জানতে পারবে না। আপনি শুধু আমার এইটুকু অনুরোধ রাখুন। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন সেটুকু আমি করতেই পারি। তবে টাকা পয়সার বিষয়টা আমি কিন্তু লেখাপড়া করেই নিতে চাই। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। আমি সম্পূর্ণ বিষয়টা আইনগতভাবে লিখিত ব্যবস্থা করেই তারপর কাজ শুরু করব। কাল সকালে আমি আমার একজন চাকরকে দিয়ে কাগজপত্র পাঠিয়ে দিচ্ছি। আজ উঠলাম। শেষের কথাটা শোনার সাথে সাথে রামচন্দ্রবাবু অবাক হয়ে ওনাকে প্রণাম জানালেন। একটা কথা জিজ্ঞেস করছি, কিছু না মনে করলে। মানে আপনি বললেন কাগজপত্র কাল সকালে পাঠিয়ে দেবেন, তার মানে আপনি আপনি জানতেন যে আমি রাজি হবই? সঠিক দাম পেলে সব কিছুই বিক্রি হয় রামচন্দ্রবাবু। আমাদের শুধু সঠিক দামের থেকে একটু বাড়িয়ে বলতে হয়, যাতে কাজটা সহজ হয়। আমিও সেটাই করেছিলাম। আর দেখুন, আপনি দুবারের বেশি না করতে পারলেন না। মাথা নিচু করে রামচন্দ্রবাবু একবার দরজার দিকে তাকালেন। মেয়েটা রাতে ঘুমানোর জন্য বিছানা প্রস্তুত করছে। মা হারা মেয়েটার একটা ভদ্রস্থ গতি হলে তিনিই বেশি খুশি হন। তবু তিনি মাথা নিচু করে বললেন, নিজের মেয়ের মুখ চেয়েই দামটা লাগালাম সত্যপ্রকাশবাবু। আপনার থেকে প্রতারণা আশা করব না। আমি কাল সকালে আপনার কাগজের অপেক্ষা করব। নমস্কার। বেশ রূঢ় কণ্ঠে কথাগুলো বলে কোনো উত্তরের অপেক্ষা না করেই সোজা ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলেন রামচন্দ্রবাবু। সত্যপ্রকাশবাবু মনে মনে হেসে বুঝলেন যে ওনার বলা শেষ কথাটায় ভদ্রলোক অপমানিত বোধ করেছিলেন। তবে তিনি এসব নিয়ে মাথা ঘামান না। ওনার যা কাজ তা হয়ে গেছে। অনেকটা নিশ্চিন্ত লাগছে এখন। তবে সামনের 9টা মাস খুব সাবধানে থাকতে হবে। বিশেষ করে সুরমাকে একটু আগলে রাখতে হবে। পরের দিন সকালে সবেমাত্র চোখে মুখে জল দিয়েছেন রামচন্দ্রবাবু, এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে তিনি দেখলেন সরকার বাড়ির চাকর দাঁড়িয়ে আছে। কোনো কথা বলার অবকাশ না দিয়ে এক প্রকার জোর করেই হাতে একটা খাম ধরিয়ে দিয়েই হনহন করে হাঁটা দিল। রামচন্দ্রবাবু খামটা খুলে দেখলেন তাতে রীতিমতো সরকারিভাবে স্ট্যাম্প মারা, লেখাপড়া করা একটা চুক্তির কাগজ, আর তার সাথে বেশ কিছু টাকার বান্ডিল দেওয়া। চুক্তির কাগজে লেখা, শ্রদ্ধেয় রামচন্দ্র সমাদ্দার বাবু, এতদ্ দ্বারা আপনাকে জানানো হইতেছে যে আগামী মাস থেকে আসন্ন 1 বছরের জন্য আপনার কন্যার ভরণ পোষণের দায়িত্ব সরকার পরিবার বহন করিবে। আপনার সহিত যে সন্ধি হইয়াছে সেই অনুরূপ অর্থের 70% আপনাকে দেওয়া হইল। এরপর আপনার কন্যার হইতে যে সন্তান প্রাপ্তি ঘটিবে সেই সন্তানই জন্মের পর আইনগতভাবে সরকার পরিবারের অংশীদার হইবে এবং তখনই বাকি 30% আপনাকে দেওয়া হইবে। আপনার অবর্তমানে প্রয়োজনে আপনার মেয়ের এবং আগামী দিনেও তার পরিবারের পূর্ণ দায়িত্ব সরকার পরিবারই বহন করিবে। এমনকি আপনার কন্যার বিবাহ পরবর্তীকালে যদি পুত্র সন্তান হয় তাহলে সেই পুত্র সরকার পরিবারের চাকরির একটি বিশেষ পদে বহাল হইবে এবং কন্যা হইলেও তাহারও বিবাহের পূর্ণ খরচ সরকার পরিবার বহন করিবে। আপনাকে ভাবিবার জন্য 1 মাস সময় দেওয়া হইল। যদি মনস্থির করেন তবে স্বাক্ষরসহ আপনার কন্যা মৃণালিনীকে
সামনের মাসে আমাদের গৃহে প্রেরণ করিবেন। আর যদি না প্রেরণ করেন তবে আমরা আপনার দ্বারা চুক্তি নাকচ হিসাবে ধরিয়া লইব। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। ইতি বর্তমান সরকার পরিবারের অধিকারক সত্যপ্রকাশ সরকার। কাগজটা বন্ধ করে আবার খামে ঢুকিয়ে দিলেন তিনি। মৃণালিনী এখন ঘুমোচ্ছে। জন্মের সময় মেয়েটার মা মারা গেল। পুরো সংসারের যাবতীয় কাজের ভার মেয়েটার উপরেই এসে পড়ল। রামচন্দ্রবাবু খাম খুলে টাকার বান্ডিল বার করে দেখলেন ৭০,০০০ টাকা পাঠানো হয়েছে, বাকি ৩০,০০০ টাকা কাজের পর। তিনি ধীরে ধীরে এসে মেয়ের পাশে বসলেন। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখের জল ফেলতে লাগলেন আর কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করে দিস মা। আমাদের সব থেকে বড় অপরাধ যে আমরা গরিব। তোর বাবা একজন অক্ষম মানুষ রে মা, কিন্তু কিন্তু এই দিন মজুরি করে আর কতদিন চলবে বলতো? আমি তো চেয়েছিলাম আমার রক্ত দিয়েই যদি সম্ভব হয় ওনাদের খুশি করব, কিন্তু ওরা তোর রক্তের স্বাদ চায়। মালিকই তো সব বল। আমরা তো কুকুর। যা কিছু ওরা চায় সব দাম দিয়ে কিনে নেয়। তোকে আর আমাকেও কিনে নিল রে মা। মৃণালিনী কতখানি কি বুঝেছিল কে জানে, তবে তার বাবাকে কাঁদতে দেখে এটুকু বুঝেছিল কোনো খারাপ কিছু হয়েছে। ঘুমের মধ্যেই আদুরে ভঙ্গিতে সে জড়িয়ে ধরেছিল বাবার কণ্ঠ, কিন্তু এতে রামচন্দ্রবাবুর আরো আঁতে ঘা লেগেছিল। আর সেদিনই তিনি নিয়েছিলেন একটি বিশেষ সিদ্ধান্ত। এর ঠিক ১ বছর পরের ঘটনা। মৃণালিনী ফিরে এসেছে বাড়িতে। তার বাড়ি যেন একেবারে বদলে গেছে। কোথায় সেই আগের খড়ের চাল, মাটির দেওয়াল, বদলে তৈরি হয়েছে সিমেন্টের পাকা বাড়ি, ঢালাই করা ছাদ, বাড়ির সামনে একটা ছোট্ট ফুলের বাগানও করা হয়েছে। তার বাবা জানতো যে তার ফুলের বাগানের খুব শখ। আগের বছর সরকারি কাগজ আসার ১ মাস পরে মৃণালিনীকে পাঠিয়েছিলেন রামচন্দ্রবাবু। মৃণালিনী ঠিক আছে, কিন্তু তার মনটা খারাপ। না, তাকে কি করতে হবে সেটা বাবা আগে থেকেই বুঝিয়ে দিয়েছিলেন। তবে তার মন খারাপ এই কারণে যে তার সন্তান পরিচিতি পাবে অন্য একজনের সন্তান হিসেবে। বাবা যে কেন এই শর্তে রাজি হয়েছিলেন কে জানে। তাছাড়া টানা ১ বছর হয়ে গেল সে তার বাবাকে ২-১ বার দেখেছে মাত্র। আজ কত বড় উৎসব হচ্ছে সরকার বাড়িতে। তার বাবা সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো এলো না। তাই সেও আর সেখানে থাকেনি, চলে এসেছে তার পাওনাগণ্ডা নিয়ে নিজের বাড়িতে। দূর থেকে উলু আর শঙ্খধ্বনির শব্দ এখনো কানে আসছে। একটু পরেই গ্রামবাসীদের কাছে প্রথম মুখ দর্শন করানো হবে মৃণালিনীর, সুরমা দেবী আর সত্যপ্রকাশ বাবুর সন্তানের। সবই ঠিক আছে, কিন্তু তাদের ঘরটা থেকে একটা বাজে গন্ধ আসছে কেন? ওই দীর্ঘদিন কোনো কিছু মরে পড়ে থাকলে যেমন হয় ঠিক সেই রকম গন্ধ। জানালা তো সব ভিতর থেকে বন্ধ, তবে দরজার পাল্লাটা অল্প খোলা।
গ্রামবাসীর সবাই সরকার বাড়িতে ব্যস্ত, এদিকে কারোর ভ্রুক্ষেপ নেই। ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকতেই মৃণালিনী স্থানুর মতো দাঁড়িয়ে পড়ল। হাত থেকে পড়ে গেল ওই বাড়ি থেকে আনা সমস্ত জিনিসপত্র। তার সামনে সুন্দর করে পরিপাটি করে সাজানো ঘরটা, তবে মাথার উপর কড়িকাঠ থেকে ঝুলছে রামচন্দ্রবাবুর নিথর দেহটা। জিভটা প্রায় থুতনি পেরিয়ে ঝুলে আছে, চোখ দুটো ঠিকরে যেন বাইরে বেরিয়ে আসছে। মেঝের ওপরেই হাত পা ছড়িয়ে বসে পড়ল মৃণালিনী। এক মুহূর্তের মধ্যে ওর পৃথিবীটা যেন ওলট পালট হয়ে গেল। এই 16 বছর বয়সে জীবন তাকে এমন এক উপান্তে এনে ফেলল যেখান থেকে তার সব রাস্তায় এখন বন্ধ বলে মনে হচ্ছে। একদিকে কানে আসছে উলুধ্বনি আর শঙ্খ নিনাদের শব্দ, অথচ যার জন্য এই উৎসব সম্ভব হয়েছে তার বাড়ি জুড়ে রয়েছে অতল নিস্তব্ধতা এবং মৃত্যুর অন্ধকার। রামচন্দ্রবাবুর ঝুলন্ত দেহের পায়ের কাছে একটা ছোট্ট কাগজ পড়ে আছে। মৃণালিনী সেটা খুলে দেখল, তাতে লেখা, আমার আত্মসম্মান আর বিবেকের কাছে আজ অর্থ জিতে গেছে মা। তোর কোনো অভাব থাকবে না। তবে এই গ্লানি আর অপমান মাথায় নিয়ে আমার আর বেঁচে থাকা সম্ভব নয়। যখন তুই এটা পড়বি তখন আর আমি থাকবো না রে। পারলে তোর এই হতভাগ্য বাপটাকে ক্ষমা করিস। সাল 2025। নীলাভ যখন ঘরে ঢুকল তখন তাকে দেখে রিমি বুঝল অত্যন্ত বিধ্বস্ত লাগছে তাকে। জয়প্রকাশবাবুর এই সরকার বাড়িতে এলে তাদের জন্য একটা আলাদা ঘর বরাদ্দ থাকে। কি হলো দেখলে? জয়প্রকাশবাবু ভাবছে কোনো জঙ্গলি জানোয়ারের কাজ। ভাগ্যিস তুমি যাওনি, দেখলে আর সুস্থ থাকতে না। মাথাটা পুরো থেঁতলে গিয়ে ঘিলু বেরিয়ে একেবারে। থাক থাক, আমাকে এত ডিটেলিং দিতে হবে না। হাত মুখ ধুয়ে নিয়ে সকালের খাবার খেয়ে নাও। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, মালতী মাসি দিয়ে গিয়েছিল। তোমারটা বললো তুমি ফিরলে দেবে। ও তো এসে গেছে। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো। প্লেটে হাতে বানানো গরম লুচি আর ছোলার ডাল। বয়স আন্দাজ 45 বছর হবে। সে ভিতরে ঢুকেই চুপি চুপি রিমিকে জিজ্ঞেস করল, কি বলল? রতনকে কিভাবে মরতে দেখেছে? সেরকম কিছু তো বলল না, শুধু বলল খুব বাজেভাবে মেরেছে। মাথা নাকি থেতলে গেছে পুরো। কোনো জঙ্গলি জানোয়ার ওভাবে মানে নাকি? এই সময় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নীলাভ বেরিয়ে এলো। দুজনকে চুপিসারে ফিসফিস করতে দেখে জিজ্ঞেস করল, দুজনে মিলে কি আমায় মারার সলা পরামর্শ করছো? মালতী মাসি সেই দিকে কান না দিয়ে দ্রুত নীলাভর সামনে এসে চুপি চুপি জিজ্ঞেস করল, একটু ভেবে বলো তো বাবা, রতনকে কোথায় পড়ে থাকতে দেখেছিলে? ওই তো জঙ্গলের মধ্যে একটা ইটের ভাঙা পাঁচিলের কাছে। হ্যাঁ, ওখানেই তো। যা ভেবেছিলাম ঠিক তাই। আচ্ছা, ওই পাঁচিলের উপর কোনো মূর্তি খোদাই করা কিনা দেখেছিলে? হ্যাঁ হ্যাঁ, একটা মূর্তি ছিল, বড় অদ্ভুত মূর্তি। মানুষ না কিসের কে জানে। জয়প্রকাশ বাবুকে জিজ্ঞেস করলাম, বললো তো কিছু জানে না। আচ্ছা, তুমি কিছু জানো এই ব্যাপারে? ত্রিখা। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে প্রতিবারের মতো নীলাভ চলে যায় জয়প্রকাশ বাবুর ঘরে। এখানেই দুপুরের আলোচনা হয়। নীলাভ সমস্ত কাগজপত্র নিয়ে বসে আছে। এমন সময় জয়প্রকাশ বাবু নিজের ঘরে ঢুকলেন। নিজের ভারী শরীরটা আরাম কেদারের উপর হেলিয়ে দিয়ে বললেন, কোনো রকম ভনিতা না করে সোজাসুজি প্রসঙ্গে আসি। রতন তোমার সাথে তো গতকাল দেখা করেছিল,
কি কথা হয়েছিল? তেমন কোনো কথা হয়নি। ও বলেছিল আপনি জিজ্ঞেস করেছেন এবারে ব্যবসাটা কি আপনাকে দেওয়া যাবে, নয়তো অন্যভাবে কিছু উপায় ভাবতে হবে। আমি ওই একই প্রশ্নটা তোমায় করছি, কিছু কি ভেবেছ? দেখুন, আপনি বারবার একই প্রশ্ন করেছেন, আমাদের পক্ষেও ওটা সম্ভব নয় জেনেও আঘাত করছেন। তবে আমরা চৌধুরী গ্রুপ আপাতত নিজেদের কাছেই রাখছি। আমাদের বয়স নেহাত কম, তাই। তোমরা হয়তো অনেক সময় পাবে, কিন্তু আমার হাতে অত সময় নেই। আমার ছেলে রুদ্রকে আমি তো এই কোম্পানিতে দেখতে চাই। তোমরা যখন কোনো যথার্থ উত্তরাধিকার আনতেই পারবে না, তখন এখনই সরে দাঁড়ানো ভালো নয় কি? আমরা এখনো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করিনি, তবে ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা দত্তক সন্তান নিয়ে এই চৌধুরী গ্রুপ তাকে দেব, কিন্তু অন্য কোনো পরিবারকে দিতে চাই না। আমাদের কোম্পানি তৈরি করতে এই সরকার পরিবারের অনেক অবদান আছে, অনেক সাহায্য আছে, সে কথা আমরা অস্বীকার করছি না, কিন্তু আপনিও এই পরিবারের সন্তান। আপনি কখনো পারবেন আমাদের ব্যবসা। কি বললে তুমি? এক ঝটকায় মুখ তুলে জয়প্রকাশবাবু নীলাভর দিকে তাকালেন। বললাম যে আপনার আজকে আমার মতো পরিস্থিতি হলে কি আপনিও আপনার পরিবারের ব্যবসা এরকমভাবে। হাত তুলে মাঝপথে তিনি থামিয়ে দিলেন নীলাভকে। নীলাভ বুঝতে পারছে না সে এমন কি ভুল কথা বলেছে। মাথা নিচু করে চোখ বন্ধ করে জয়প্রকাশবাবু বললেন, আজকেই এসেছো যখন, আজকের দিনটা থেকে কাল সকাল সকাল রওনা দিয়ে দাও। আজ থেকে সরকার পরিবার তোমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করল। তোমাদের কোম্পানি তোমরা তোমাদের মতো করে চালিয়ে নাও। নীলাভ হঠাৎ এইভাবে বদলের কারণ ঠিক বুঝতে পারল না, কিন্তু সে কিছু বলার আগেই জয়প্রকাশবাবু উঠে গিয়ে একটা কাঁচের আলমারি থেকে মদের বোতল বার করতে লাগলেন। আমাকে একটু একা থাকতে দাও, তোমরাও একটু বিশ্রাম করো। নীলাভ কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়েই দেখতে পেল বাইরে মালতী মাসি দাঁড়িয়ে। সে এতক্ষণে আড়ি পেতে চুপি চুপি তাদের সব কথা শুনছিল। সে বেরোতেই মালতী মাসি কোনো কথা না বলে তার হাত ধরে সোজা টানতে টানতে ঘরে নিয়ে এসে বলল, যখনই তুমি বললে যে আপনিও এই পরিবারের একজন, তখনই উনি রেগে গেলেন তো? রেগে গেলেন কিনা জানি না, তবে হ্যাঁ, একটু মন মরা হয়ে গেলেন। কিন্তু কেন? রিমি কি হয়েছে কিছুই বুঝতে পারছে না, তাই তাকে সবটা বলে নীলাভ আবার প্রশ্ন করল, কেন মন মরা হয়ে গেলেন উনি? এর উত্তর আমার চেয়ে অন্য একজন বেশি ভালো দিতে পারবেন। এসো আমার সাথে। এই বলে মালতী মাসি তাদের নিয়ে যেতে লাগলো এক অজানার উদ্দেশ্যে। সিঁড়ি পেরিয়ে তারা নিচে নামতে থাকল। অনেকটা বাড়ির বেসমেন্ট বলা যায়। মাঝের ধাপে দেয়ালে একটা মহিলার ছবি টাঙানো। নীলাভ বেশ কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, এই বুঝি সুরমা দেবী, জয়প্রকাশ বাবুর মা? মালতী মাসি ঘাড় নেড়ে সম্মতি জানাল। রিমি ছবিটার সামনে এসে বলল, এতদিন এই বাড়ি এসেছি, এই প্রথম ওনাকে দেখলাম। জয়প্রকাশ বাবু তো ওনার শরীর খারাপ বলে কোনোদিনও দেখাই করতে দিতেন না। কি সুন্দর দেখতে ছিল ভদ্রমহিলাকে যুবতী অবস্থায়। এখন কেমন আছেন কে জানে। সত্যি একরকম সুন্দরী বলা যায় ওনাকে। পরনে নীল বেনারসি, সুন্দর গোল ডিম্বাকৃতি নিটোল মুখ, টানা টানা চোখ, পদ্ম পাপড়ির ন্যায় ঠোঁট, টিকালো নাক, সব মিলিয়ে যেন এক নিখুঁত পটচিত্র। বর্তমান সময়ের হলে যে কোনো পুরুষ তাকে বিবাহ করতে প্রস্তুত হতো। যাই হোক, এরপর ছবির থেকে নজর সরিয়ে ধীরে ধীরে তারা আবার নিচে নেমে এলো। এখানে দুটো ছোট ছোট ঘর রয়েছে। দ্বিতীয় ঘরের দরজা খুলতেই ওরা দুজন দেখল ঘরের অবস্থা প্রায় ছিটালখানার মতো হয়ে আছে। চারিদিকে নোংরা অপরিচ্ছন্ন দ্রব্যাদি পড়ে আছে এবং তার মধ্যেই রয়েছে একটা ছোট্ট খাট। সেই খাটের মধ্যে শুয়ে আছেন এক
শীর্ণকায় বৃদ্ধা মহিলার দেহ। খাটের একপাশে একটা টেবিলে খাবারের থালা আর জলের গ্লাস রাখা। নীলাভ এবং রিমির প্রায় থম মেরে যাওয়ার মতো অবস্থা। তারা ধীরে ধীরে এগিয়ে এসে বৃদ্ধার সামনে দাঁড়ালো। বৃদ্ধার সারা শরীর জুড়ে ফুটে উঠেছে চামড়ার খোলার মতো লালচে লালচে ভাব। হাড়গোড় প্রায় সব বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে, তবে ওনার মুখের সাথে অনেকটা মিল বোঝা যাচ্ছে সিঁড়ির ধাপে দেখা ওই ছবিটার। মালতী মাসি ঘরটা গোছাতে গোছাতে বলল, দেখুন মা, আপনার সাথে দুজন দেখা করতে এসেছে। বৃদ্ধা তার ডাকে ধীরে ধীরে চোখ খুললেন। ঝাপসা ঝাপসা দুটো মুখ চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত মৃদু ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, কারা এরা? দাদাবাবুর লোক। চিন্তা নেই, দাদাবাবু এখন মদ গিলতে ব্যস্ত, এদিকের খবর জানবে না। আচ্ছা, ইনি কি সুরমা দেবী, মানে জয়প্রকাশ বাবুর মা? হ্যাঁ, সুরমা দেবী ঠিক, কিন্তু জয়প্রকাশ বাবুর মা নন। মানে ঠিক বুঝলাম না। কি মা? আপনি বলবেন না আমি বলবো? আপনি কার মা একটু বলে দিন তো, ওনারা সব জানতেই তো এসেছেন। আপনি কার মা? বৃদ্ধা কাঁপা কাঁপা ঠোঁটে খুব মৃদু স্বরে উচ্চারণ করলেন, সাল 1969। আর কতবারই এক জিনিস হবে সুরমা? একটা ছেলে না দিতে পারলে তুমি কি করে আমার বংশকে? সত্যপ্রকাশ বাবুর তখন বিয়ে হয়েছে, 5 বছর হয়ে গেল, কিন্তু ঘরে কোনো সন্তানের আগমন হয়নি। যতবারই সেই সম্ভাবনা হয়েছে, কোনো না কোনো কারণে সেটা বিফল হয়েছে। সুরমা দেবী পাশে বসে আছেন মাথা নিচু করে। এই নিয়ে 4র্থবার তিনি গর্ভবতী হলেন, কিন্তু এবারেও গর্ভপাতের ফলে সে আশায় জল পড়ে গেছে। তিনি মিনতিস্বরে বললেন, আমার দ্বারা যেটুকু সম্ভব হয়েছে আমি তো করেছি, এরপরেও না হলে আমার কি দোষ? না না, তোমার দোষ না, দোষ আমারই যে তোমার কাছে কিছু চেয়েছি। কাকে যে বিয়ে করলাম কে জানে, শুধু ওই রূপটাই আছে, ভেতরটা ফাঁপা। জীবনটা তছনছ করে দিল একেবারে। তুমি আমায় একটা সন্তানের জন্য খোঁটা দিচ্ছ? এই ন্যাকা কান্না কেঁদো না তো। ছেলে না হওয়ার মানে কি জানো? এই ব্যবসা অন্য কাউকে সঁপে দিতে হবে, এই বংশ শেষ হয়ে যাবে। এই সরকারদের ব্যবসা অন্য কাউকে। ধুর, কাকে বোঝাচ্ছে এসব? রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন সত্যপ্রকাশ বাবু। তিনি বেরিয়ে যেতেই ডুকরে ডুকরে কেঁদে উঠলেন সুরমা দেবী। পাশে মাথা নিচু করে এতক্ষণ দাঁড়িয়েছিল লতা দিদি। সে একরকম সুরমার পরিচারিকা বটে, কিন্তু তার সাথে থাকতে থাকতে তার বন্ধুর মতোই হয়ে গেছে। সে এসে সুরমা দেবীকে সান্ত্বনা দিতে দিতে বলল, কেঁদো না দিদিভাই, কেঁদো না, কেঁদে তো কোনো লাভ নেই বলো। আমি না ভালো মেয়ে হতে পারলাম, না একজন যোগ্য স্ত্রী, না একজন মা। এসব ভেবো না, নিজেকে শক্ত রাখো। আর কি করে শক্ত রাখবো নিজেকে বলতে পারিস? শুনলি না, শুনলি না এতক্ষণ ধরে কি বলে গেল? তুই কি মনে করিস আমি ওনার মনের অবস্থা কিছুই বুঝি না? আমারও কি ইচ্ছে হয় না একবার মা ডাক শুনি? তোমার ইচ্ছে নিশ্চয়ই পূরণ হবে দিদিভাই। তুই চুপ কর, একদম চুপ কর। পরপর 4 বার একই জিনিস হওয়ার পর আর সব মিথ্যে সান্ত্বনা দিবি না আমায়। বেরিয়ে যা এখান থেকে। কিন্তু দিদিভাই, যেটা বলছিলাম সেটা অন্তত। তোকে যেতে বলেছে তো? আমার আর এখন কিচ্ছু শুনতে ভালো লাগছে না। যা, বেরিয়ে যা, আমার একটু একা থাকতে দে। লতা দিদি তবুও গেল না।
এতদিন হয়ে গেল সে চেনে তার মালকিন তথা বন্ধুকে। এখন চলে যেতে বলার অর্থ তুই থাক আমার কাছে। শুধু একটু দূরে সরে বসে সে ভনিতা করে বলল, আসলে একজন আছেন, গ্রামের শেষ দিকে থাকেন, তিনি তোমার এই বাচ্চার শখ পূরণ করতে পারেন। বললে তবে আমি কথা বলে দেখতে পারি, আর না চাইলে বলো চলে যাচ্ছি। ওষুধে কাজ দিল বটে। কান্না থামিয়ে ধীরে ধীরে সুরমা তার দিকে ফিরলেন। তারপর অত্যন্ত গম্ভীর এবং আদেশপূর্ণ কণ্ঠে বললেন, আমায় ওনার নাম বল। যদি আমার স্বপ্ন পূরণ হয়, আমি তোকে বলছি, তোকে আমি যা দেব তোর 3 পুরুষ বসে খাবে। বেশ, তাহলে কাল সকালে তৈরি থেকো, আমি নিয়ে যাব তোমায় ওনার কাছে। এই বলে লতা দিদি বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে। এমন সময় আবার পেছন থেকে ডেকে জিজ্ঞেস করলেন সুরমা দেবী। লতা দিদি জানত কৌতূহল চেপে রাখা খুব অসম্ভব। এই লোকটার নাম কি? লোক নয় দিদিভাই, মহিলা। ওনার নাম দৃক্কা। শুভরাত্রি। লতা দিদি চলে যাওয়ার সময় একটা মৃদু হাসি হেসে গেল। এক রাশ কৌতূহল তখন সুরমা দেবীর মনের ভিতরে আঁকি বুকি কাটছে। নানা রকম চিন্তায় উথাল পাথাল হচ্ছে তার মন। তবে কি সত্যি আসছে তার সন্তান? এখনো আশা শেষ হয়ে যায়নি। ধীরে ধীরে এসব ভাবতে ভাবতে চোখ জুড়ে একটা ক্লান্তির রেশ খেলে গেল। সেই ক্লান্তি কখন যে ঘুম হয়ে দু চোখে নেমে এসেছিল তার কোনো খবর নেই। ঘুমটা ভাঙল পাখিদের কলতানে। বিছানার পাশে সত্যপ্রকাশ বাবু নেই, অর্থাৎ যেখানে যাওয়ার সেখানেই গেছেন। ঘুম থেকে উঠে সবে জানালার ধারে দাঁড়িয়ে একটু প্রকৃতির মধুর চাহনি প্রত্যক্ষ করছেন, এমন সময় দরজায় মৃদু ধাক্কা পড়ল। বাইরে থেকে চেনা কণ্ঠের আওয়াজ পাওয়া গেল। দিদিভাই, ও দিদিভাই, উঠেছো? মুহূর্তের মধ্যে শরীরের সমস্ত রোমকূপ দাঁড়িয়ে গেল সুরমা দেবীর। লতা দিদি এসেছে। এখন যাত্রার সময়। হ্যাঁ, যাই। ভিতর থেকে একবার হাঁক দিয়ে শীঘ্রই নিজেকে প্রস্তুত করে বাইরে বেরিয়ে এলেন তিনি। লতাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর দাদাবাবু কোথায় জানিস? দাদাবাবু তো কাল সারা রাত কাজাঞ্চির সাথে কি সব আলোচনা করেছেন, তারপর ভোর ওতেই জুড়ি গাড়ি নিয়ে কলকাতা রওনা দিয়েছেন। এত ভোরে কলকাতা কি করতে গেলেন? উফ, তুমি এসব পরে ভাববে, এখন সবাই ঘুমোচ্ছে। এই বেলা তাড়াতাড়ি চলো তো আমার সাথে, কেউ দেখে পেলে আর রক্ষে থাকবে না। হ্যাঁ, চল। দুই বন্ধু ভোরের রক্তিম আলোকে সাক্ষী রেখে সারা শরীর কালো কাপড়ে ঢেকে ছুটতে লাগলো তাদের গন্তব্যের দিকে। প্রথমে চলেছে লতা দিদি, পিছন পিছন সুরমা দেবী। দৌড়তে দৌড়তে তারা এসে উপস্থিত হলো একটা বাঁশের সেতুর সামনে। এখান থেকে একটা ছোট্ট জলের ধারা কুলুকুলু করে বয়ে গেছে। খুব একটা বেশি উচ্চতা নয়, কিন্তু তবুও বাঁশের সেতুটা খুবই নড়বড়ে। সুরমা দেবী একবার ঢোক গিলে জিজ্ঞেস করলেন, এই সেতুর ওপারে ওনার বাড়ি? হ্যাঁ দিদিভাই, ভয় নেই, আমি আগে আগে যাচ্ছি, তুমি আমাকে দৌড়ে দৌড়ে এসো। লতা দিদির ভরসার হাত সম্বল করে দুজন একটু একটু করে পদক্ষেপ ফেলে এগিয়ে যেতে লাগলো ওই পারে। এমন মুহূর্তে ওদের দুজনেরই মনে হলো প্রকৃতি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। এই স্থান থেকে শুধু সবুজে ঘেরা জঙ্গল আর শ্বেত জলধারা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। ধীরে ধীরে সেতু পার হয়ে ওরা এপারে এলো।
এর মধ্যেই সুরমা দেবী একবার জিজ্ঞেস করলেন, আর কত দূর লতা? লতা মুখে কোনো উত্তর না দিয়ে তর্জনী নির্দেশ করল। সুরমা দেবী দেখলেন দূরে ঝোপঝাড়ের মধ্যে থেকে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো বাড়ি যেন উকি মারছে। সুরমা কাছে এগিয়ে গিয়ে দেখলেন শ্যাওলা আর সবুজে প্রায় খেয়ে ফেলেছে বাড়িটাকে। এই বাড়িতে কেউ থাকতে পারে নাকি? থাকতে পারে কি, থাকে তো। দাঁড়াও, দৃক্কামা, দৃক্কামা। ভিতর থেকে একটা কর্কশ শব্দে উত্তর এলো, এই সকাল সকাল কোন মরণ মুখ জ্বালাতে এলি রে? কেরা? দরজা খুললেন এক বৃদ্ধা মহিলা। অবশ্য তাকে মহিলা বলার চেয়ে একজন কুচুটে ডাইনি বলাই শ্রেয়। পরনে লম্বা কালো জব্বার মতো পোশাক, মাথা ভর্তি ধূসর চুল, নাকটা একটু ভোঁতা, দুটো কান বেশ লম্বা, ক্ষুরোধার দৃষ্টি, মুখে লেগে থাকা হাসিটা তির্যক, পিঠে একটা বড় কুঁজো এবং ডান পাটা সামান্য ছোট, তাই একটু খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। লতাকে দেখেই বললেন, তোরা ভিতরে ভিতরে। ভিতরে ঢুকে সুরমা দেবী দেখলেন ঘরের অবস্থা খুবই সঙ্গীন। একপাশে মাটির উপর পাতা রয়েছে ময়লা চাদর, একপাশে একটা টেবিল আর দুটো চেয়ার। ওরা দুজন চেয়ার টেনে বসলে মহিলা খিক খিক করে হাসতে হাসতে বললেন, আমি জানি তোরা কেন এসেছিস, হ্যাঁ, কিন্তু যে কাজের জন্য এসেছিস তা বড় ভয়ঙ্কর। তোর বাচ্চা চাই, তাই তো? ঘাড় নেড়ে হ্যাঁ জানালেন সুরমা দেবী। দৃক্ষা ধীরে ধীরে এগিয়ে এসে তার মুখের সামনে মুখ রেখে বললেন, যা যা বলবো করতে পারবি? যদি অন্যথা হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। সুরমা দেবীর বুকের ভিতরটা ধুক ধুক করছে। তিনি একবার লতা দিদির দিকে ফিরলেন। সে চোখের ইশারায় হ্যাঁ জানালে তিনি বললেন, আমি পারবো, আপনি যা যা বলবেন আমি সব পারবো। দৃক্ষার মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। তিনি দ্রুত পদক্ষেপে খোঁড়াতে খোঁড়াতে জানালার বাইরে হাত দিয়ে কি যেন একটা নিয়ে এলেন। তারপর কোথা থেকে একটা নোংরা কালো পাত্র বের করে আনলেন। তাতে এক এক করে মেশালেন কিছু সবুজাভ পাতা, একটা কালচে ধুনোর মিশ্রণ, দুটো মানুষের ছোট ছোট হাড় আর কিছুটা চন্দন। তারপর একটা ছুরি নিয়ে এসে সুরমার দিকে এগিয়ে দিয়ে বললেন, রক্ত রক্ত লাগবে 5 ফোঁটা। হ্যাঁ। সুরমা দেবী বলিষ্ঠ হাতে ছুরিটা ধরে সবে হাতের তালুতে বসাতে যাবেন, এমন সময় দৃক্ষা ওনার হাত ধরে বললেন, হাতের নয়, পেটের। তবুও টলানো গেল না ওনাকে। নিজের কালো শাড়ির আঁচল সরিয়ে অল্প করে পেটের দিকে একটা ছোট্ট কাঠ বসালেন। গলগল করে বেরিয়ে এলো রক্ত। হাতের তর্জনীতে সেই রক্ত নিয়ে পর পর 5 ফোঁটা পাত্রে ফেললেন। লতা দিদির সাথে সাথে নিজের সাথে বেঁধে রাখা সাদা কাপড়ের কিছুটা দিয়ে ক্ষতস্থানে বেঁধে দিলেন। দৃক্ষা সেই দৃশ্য দেখে হেসে বললেন, ও জিনিস বেশিক্ষণ থাকবে না, সে গর্ভে প্রবেশ করার পরে এমনিতেই ও জিনিস সেরে যাবে। হ্যাঁ। কি গর্ভে প্রবেশ করবে? সব কি এখনই বলবা? কি আগে কাজ ছাড়তে দিবি আমাকে? প্রশ্ন থাকলে বেরিয়ে যা, কিচ্ছু করতে হবে না তোকে। শেষের কথাটা একটু ঝাঁঝিয়ে বলার জন্যই হয়তো সুরমা দেবী একটু ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, আপাতত চুপ থাকাই শ্রেয়। এরপর দৃক্ষা আরো কত কি সব মিশ্রণ ওই পাত্রে ঢাললেন, তবে সব শেষে তাতে মেশালেন একটা ছোট্ট মাংসের টুকরো, মানুষের মাংসের টুকরো। তারপর এগিয়ে এসে পাত্রটা সুরমার সামনে রেখে বললেন, এবারে লক্ষ্মী মেয়ের মতো এই টেবিলে শুয়ে পড়ো দেখি।
লতা এই কথা শুনে সরে গেল আস্তে আস্তে। সুরমা দেবী টেবিলের ওপর শুয়ে পড়লে দৃক্ষা বললেন, এবারে ঢক ঢক করে এটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। সুরমা দেবীর চোখ বিস্ফারিত হয়ে উঠল। তিনি কিছু প্রতিবাদ করার আগেই একরকম ওনার মুখ চেপে তার মুখে সেই মিশ্রণ পানীয়ের মতো ঢালতে শুরু করেছিলেন দৃক্ষা। ধীরে ধীরে সম্পূর্ণ পানীয়টা ওনার শরীরের ভিতরে ঢালা সম্পূর্ণ হলে লতা দেখল এক আশ্চর্যকর বিষয়। সুরমা দেবীর শরীরটা দুমড়ে মুচড়ে মাঝখান থেকে ফুলে উঠতে আরম্ভ করেছে। সোজা শুয়ে থাকা অবস্থায় 2 হাত মাথার দিকে করে আর 2 পায়ে ভর দিয়ে উদরের অংশটা উপরের দিকে তুলে তিনি গো গো শব্দ করতে লাগলেন। এই ভীষণ মুহূর্তে ওনার চোখ দুটো সম্পূর্ণ সাদাটে হয়ে আছে। মুখ থেকে গোঙানির শব্দের সাথে সাদাটে গ্যাঁজলা বেরিয়ে আসছিল। যে কোনো সুস্থ মানুষ এই দৃশ্য দেখলে তার শরীর স্তব্ধ হয়ে যাবে। লতা স্পষ্ট দেখতে পাচ্ছিল সুরমার পেটের ভিতর গর্ভের মধ্যে দিয়ে একটা রক্তাভ আভা যেন চলাফেরা করছে। লতা এবারে মুখ ফিরিয়ে দৃক্ষার দিকে তাকালো। তিনি এখন মুগ্ধ দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছেন। লতার মনে হচ্ছে ঘরটা যেন মাঝে মাঝে কেঁপে উঠছে। তারপর হঠাৎ করেই সুরমা দেবী আবার আগের মতো হয়ে গেলেন, যেন ভোজবাজির মতো কিছুই হয়নি বলে মনে হলো। একটু স্বাভাবিক ধাতস্থ হতেই দৃক্ষা তার মাথায় হাত বুলিয়ে বললেন, আগামী 9 মাসের মধ্যে একবার অন্তত স্বামীর সাথে সঙ্গমে লিপ্ত হবি। তবে তোকে কয়েকটা কথা বলার প্রয়োজন। ওরা দুজন আগের মতো চেয়ার টেনে বসলে দৃক্ষা মাটিতে বসেই বলতে শুরু করলেন, তোর গর্ভে এখন যিনি আছেন তিনি আমার শরীরেরই একাংশ। তিনি দৃক্ষা, আর ভালোভাবে বললে এক প্রাচীন অপদেবী। তিনি তোর গর্ভে আসন্ন সন্তানকে রক্ষা করবেন। তোর সন্তান যখন জন্ম নেবে তখন তার লিঙ্গ যা খুশি হতে পারে, যা খুশি, কিন্তু তার সাথে জন্ম নেবে এই অপদেবী। আগামী 15 বছর অবধি এই অপদেবী তোর সন্তানের সাথেই থাকবেন। তোর কাজ হবে ওই অপদেবীকে রক্ষা করা, এবং তিনি তোর সন্তানকে নিখুঁত করে তুলবেন। 15 বছর পর তিনি আবার আমার কাছে ফিরে আসবেন। তবে যদি 15 বছরের পূর্বে দৃক্ষার সামান্য ক্ষতিও হয়, তাহলে কিন্তু দৃক্ষা তোর থেকে সবকিছু কেড়ে নেবেন, সবকিছু। কথাটা মাথায় থাকে যেন। তখন সে আবার সবকিছু নিয়ে আমার কাছেই ফিরে আসবে। আর কিছু জিজ্ঞাসা আছে তোর? হ্যাঁ, সন্তানের লিঙ্গ কোনোভাবে পুত্র নিশ্চিত করা যায় না? কিছু কিছু জিনিসের উপর আমাদের অধিকার থাকে না। ভ্রূণ সৃষ্টির অধিকার আমাদের নেই। যদি থাকতো তাহলে পারতাম। আমি শুধু তোর গর্ভের একজন রক্ষক দিলাম, ব্যাস। এবারে বাড়ি যা, বাড়ি যা। আমি আর কোনো উত্তর দেব না। যা 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 যা, বাড়ি যা। সুরমা দেবীর হয়তো আরও কিছু প্রশ্ন ছিল, কিন্তু লতা চোখের ইশারায় বুঝিয়ে দিল আর কোনো উত্তর পাওয়া সম্ভব নয়। ধীরে ধীরে এক এক করে ওরা সেই ঘরের থেকে বাইরে বেরিয়ে এলো। সুরমা দেবী বাইরে এসে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলেন, ওই মিশ্রণ খাওয়ার পর আমার কি অবস্থা হয়েছিল রে লতা? লতা এই প্রশ্নটা কখনোই আশা করেনি, তবুও বেশ আমতা আমতা করেই সম্পূর্ণ ঘটনাটা ওনাকে বলল। সবটা শুনে সুরমা দেবীও বেশ ভয় পেয়ে লতার হাতটা চেপে ধরে জিজ্ঞেস করলেন, আমাদের কি এখানে আসাটা ঠিক হলো রে লতা? সত্যি বলতে দিদিভাই, এখন না আমারও মনে হচ্ছে না আসলেই ভালো হতো, কিন্তু অত ভেবো না তুমি।
আগামী কয়েকদিনের মধ্যে দাদাবাবুর সাথে মিলিত হওয়ার চেষ্টা করো। আর এসবের বিষয়ে খবরদার দাদাবাবুকে কিচ্ছু জানিও না, নয়তো তিনি আমায় আর আস্ত রাখবেন না। আমার শুধু একটাই ভয় রে লতা, কন্যা সন্তান জন্ম নিলে তোর দাদাবাবু আমায় যে কি করবেন আমি জানি না। তার চেয়েও বড় কথা, ওই অপদেবীকে দেখে কি করবেন। আচ্ছা তুই জানিস তাকে দেখতে কেমন হয়? না, আমি জানি না দিদিভাই, তুমি এত কিছু ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমার পেট থেকে যে রক্ত পড়ছিল ওটার কিরম অবস্থা দেখাও দেখি। কিন্তু সুরমা দেবীর কোমরে বেঁধে রাখা সাদা কাপড়টা খুলতেই লতা একেবারে তাজ্জব বনে গেল। কোথাও কাটার কোনো চিহ্ন পর্যন্ত নেই, একদম মসৃণ চামড়া রয়েছে সেখানে। দৃক্ষার কথা অনুযায়ী কাজ হয়ে গেলে আবার আগের অবস্থায় ফিরে আসে সবকিছু। এর ঠিক 1.5 মাস পর একদিন সকালে হঠাৎ করেই সুরমা দেবী নিজের ঘরে মাথা ঘুরে পড়ে যান। সত্যপ্রকাশবাবু বেশ ভয় পেয়ে তড়িঘড়ি ডাক্তার ডেকে আনেন। তারপর আসে সুখবর, সুরমা দেবী গর্ভবতী। খুশিতে আত্মহারা হয়ে ওঠেন সত্যপ্রকাশবাবু। তবে এবারে আর তিনি সারা গ্রামে জানালেন না। মনে মনে ভাবলেন, গত 4 বার আগে থেকে আনন্দ ভাগ করে নেওয়ায় লজ্জায় মাথা কাটা গেছিল। তাই এবারে ঘরের সদস্য বাদে আর কেউ বাইরে কোনো কিছুই জানতে পারল না। একের পর 1 মাস যায় আর আশায় বুক বাঁধতে থাকেন সত্যপ্রকাশবাবু। ভগবানের কাছে প্রার্থনা করেন, হে ঈশ্বর, একটাই বিনীত নিবেদন, একটা পুত্র সন্তান দিও, বংশে বাতি দেওয়ার মতো কাউকে পাঠিও ঈশ্বর। এরপর ধীরে ধীরে ঘনিয়ে এলো প্রসবের দিন। সকাল থেকে আকাশের মুখ ভার, ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে। সুরমা দেবীকে সকাল থেকে আঁতুর ঘরে রাখা হয়েছে। উৎকণ্ঠায় প্রাণ যায় যায় অবস্থা সত্যপ্রকাশবাবু। পরিবারের বৃদ্ধা সদস্যরা পরিষ্কার কাপড়, গরম জল নিয়ে হুলুস্থুলু লাগিয়ে দিয়েছে একরকম। বিকেল হতেই উঠল প্রসব বেদনা, তার সাথে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। আঁতুর ঘরের বাইরের বাল্বটা নিভু নিভু হয়ে আসছে। বেশ অনেকক্ষণ পর ভিতর থেকে একটা শিশুর কান্নার আওয়াজ শোনা গেল। আনন্দে আত্মহারা হয়ে গেলেন সত্যপ্রকাশবাবু। কিন্তু তার একটু পরেই বৃদ্ধা মহিলাদের আর্তনাদের আওয়াজ ওনার কানে এলো। ভয়ে, আতঙ্কে, উৎকণ্ঠায় লাজ লজ্জা ভুলে গিয়ে দ্রুত দরজা খুলে প্রবেশ করলেন ঘরের ভিতরে। ওনাকে প্রবেশ করতে দেখে দাসীরা সব সরে দাঁড়ালো। ধীরে ধীরে সত্যপ্রকাশবাবু দেখলেন বিছানার উপর শুয়ে আছে সুরমা দেবী। তার পাশে শুইয়ে রাখা 2টো শিশুর দেহ। একটা মানব শিশু, তবে পুত্র নয়, কন্যা শিশু। তবে অন্য শিশুটির শরীর দেখে মনে হচ্ছে সে কোনো মানবী নয়, একজন পিশাচ। তার শরীরটা সম্পূর্ণ লালচে, প্রত্যেক হাতে আর পায়ে 4টে করে আঙ্গুল। মুখটা চ্যাপ্টা, নাক নেই বললেই চলে। চোখের পাতা নেই, শুধু ঘোলাটে রঙের মণি। 2টো দাঁত ইতিমধ্যেই গজিয়ে ঠোঁট ঠেলে বাইরে বেরিয়ে এসেছে। আর সারা শরীর জুড়ে ফুটে উঠেছে অসংখ্য দানা দানার মতো কি সব অংশ। এই বিভৎস চেহারা দেখে তিনিও আঁতকে উঠলেন। সুরমা দেবীর চোখে জল, কাতর দৃষ্টিতে তাকিয়ে আছেন নিজের স্বামীর দিকে। লতা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সে জানে এই মুহূর্তে কি হতে চলেছে। দিদিভাই ঠিক যেই ভয়টাই পাচ্ছিল সেটাই হলো। নিজের পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করে আনতে আনতে দাঁতে দাঁত পিষে সত্যপ্রকাশবাবু বললেন, আমার সুখ তোর সহ্য হয় না তাই না মাগি? হ্যাঁ, এতদিন পর ভাবলাম
একটু সুখের মুখ দেখব সেটাও সহ্য হলো না তোর? একটা মেয়ে পয়দা করলি তো আর একটা করলি এই রাক্ষসী। শোনো, আমার কথাটা শোনো, ওদের কিছু করো না, একবারটি আমার কথাটা শোনো। এ চুপ কর মা, কি এখনো তোর মুখ থেকে বুলি ফুটছে? হ্যাঁ, এই জিনিস তো জন্মানো পাপ। এই বলে ছুরিটা সজোরে ঢুকিয়ে দিলেন তিনি সেই অপদেবু শিশুর কপাল বরাবর। আতঙ্কে মুখ ঢেকে নিল লতা। সুরমা চোখ বন্ধ করে বুঝতে পারলেন জীবনের কত বড় ভুলটা তিনি করে ফেলেছেন। যাকে 15 বছর অবধি রক্ষা করতে হতো তাকে 15 মিনিট রক্ষা করতে পারলেন না তিনি। তারপর সেই মৃত মাংসপিণ্ডটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সত্যপ্রকাশ বাবু দাসীদের বললেন, ওকে আগুনে পুড়িয়ে দাও আর সারা রাজ্যে জানিয়ে দাও যে আমার মেয়ে হয়েছে। অনেক সৌভাগ্য করে এসেছি তো, তাই এত কিছুর পর মেয়ে হলো। কথা মতো কাজ করা হলো। দাসীর দল বাইরে নিয়ে গিয়ে নরম মাংসপিণ্ডকে আগুনে জ্বালিয়ে দিল। তবে সুরমা দেবী মনে মনে প্রমাদ গুনলেন। লতা সেই রাতেই বৃষ্টি মাথায় করে ছুটেছিল দৃক্ষার বাড়িতে, যদি কোনোভাবে কোনো সমাধান পাওয়া যায়। কিন্তু সেখানে গিয়ে আরও অবাক হওয়া বাকি ছিল তার। সেখানে গিয়ে সে দেখল বাঁশের সেতু পেরিয়ে যেখানে বাড়িটা ছিল সেখানে এখন একটা ইটের পাঁচিলের মতো অংশ তৈরি হয়ে গেছে। কোনো বাড়ির চিহ্ন পর্যন্ত নেই। তবে দেওয়ালের সামনে পড়ে আছে জল, কাদা আর এক রাশ লালচে রক্ত। আর দেওয়ালে খোদিত অবস্থায় ফুটে উঠেছে একটা অদ্ভুত কালচে মূর্তি। আরো ভালোভাবে বললে কালচে নৃত্যরত নারী মূর্তি। তার দুটো মাথা, দুটো মুখ, প্রত্যেক মুখে একটা করে সাদাটে ঘোলাটে চোখ, আর মুখ থেকে বেরিয়ে আসছে লালচে লম্বা জিহ্বা। হঠাৎ মেঘের গর্জন যেন আরো তীব্রতর হয়ে উঠল। তখনই আকাশ বাতাস ধ্বনিত হয়ে উঠল একটা মৃদু চেনা খোনা কণ্ঠের স্বরে, পালিয়ে যা, যা হলো, তারপর তুই এখানে থাকলে তো কেউ ছাড়াবে না। পালিয়ে যা, পালিয়ে যা। কণ্ঠটা আর কারণ নয়, স্বয়ং দৃক্ষার। লতা ক্রমশ ভয় পেতে শুরু করল। তার মনে হলো পাঁচিলের দেওয়াল থেকে সেই কালচে মূর্তিটা যেন একটু একটু করে বেরিয়ে আসছে। সেই রাতে লতা আর ফিরে যায়নি সরকার বাড়িতে, এমনকি নিজের বাড়িতেও যায়নি। কিন্তু কোথায় যে গেছে তার আর কোনো রকম হদিশ পাওয়া যায়নি। কিন্তু এইদিকে যত দিন যেতে লাগলো ততই মনের ভিতর একটা চাপা ভয় কাজ করতে শুরু করলো সুরমা দেবীর। লতার অবর্তমানে নিজেকে যেন আরো অসহায় মনে করতে শুরু করলেন। আর অন্য বিপদ শুরু হলো যখন ডাক্তার জানালেন ওনাদের একমাত্র সন্তান মানসিকভাবে অসুস্থ। সত্যপ্রকাশ বাবুর তখন যেন সহ্যের আর ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে গেল। মেয়ের প্রতি দরদ তো দূরে থাক, সারা দিন ঘরে বন্দি করে রাখতে থাকলেন। শুধু তাকে খাওয়ানোর জন্য মাঝে মাঝে সুরমা দেবীর ওই ঘরে প্রবেশের অনুমতি পাওয়া গেল। কিন্তু সুরমা দেবী যখনই ওই ঘরে প্রবেশ করেন তিনি দেখেন তার মেয়ে একই রকমভাবে ওনার দিকে ঘাড় বেঁকিয়ে তাকিয়ে তাকিয়ে হাসছে। সেই হাসিতে কোনো রকম মিষ্টতা নেই, মিশে আছে কৌতুক আর ভয়। একটা বাচ্চা মেয়ের হাসি কি এতটা পাষাণরূপী হতে পারে? মাঝে মাঝে সুরমা দেবীর মনে হতে থাকলো ওই হাসি যেন ওই বাচ্চার নয়, অদৃষ্টে হাসছে সেই অপদেবী দৃক্ষা। সেই হাসি যেন প্রতি মুহূর্তে ওনাকে বলতে থাকে, এবারে কি হবে? যাকে রক্ষা করার কথা ছিল তাকে তো জন্মানোর সাথে সাথেই মেরে দিলে।
এবার কি বিপদ আসবে? দিনের পর দিন এই একই দৃশ্য দেখতে দেখতে সুরমা দেবীরও যেন এই ঘরে প্রবেশ করতে আর ইচ্ছে করত না। মেয়ের নাম রাখতে চেয়েছিলেন আরাধ্যা, কিন্তু সত্যপ্রকাশ বাবু দাঁতে দাঁত পিষে বলেছিলেন, উচ্ছিষ্টের জন্য অত ঘটা করে আর নাম রাখার কোনো প্রয়োজন নেই। একে তো মেয়ে ছেলে, তার ওপর আবার পাগলি। একটু ভদ্রভাবে বলো, ও কিন্তু তোমারই মেয়ে। এই থামো তো, থামো। তোমার মতো নির্লজ্জ মেয়ে মানুষ আমি আর দুটো দেখিনি। অন্য কোনো বউ হলে না ওই রাক্ষসী জন্ম দেওয়ার সাথে সাথে গলায় দড়ি নিত। বিয়ে হয় আর মেয়ে ছেলে কোথাকার। তুমি যাও তো চোখের সামনে থেকে, যাও। সুরমা দেবী আর কোনো প্রতিবাদ করতে পারেন না। কেন সেটা তিনি নিজেও জানেন না। ক্রমে ওনার নিজেরই মনে হলো ওই মেয়ের প্রতিও আর মায়া বাড়িয়ে লাভ নেই। তাই সেই রাতেই তিনি একটা ভীষণ সিদ্ধান্ত নিলেন। আর সেদিন রাতেই বিপদ এলো সম্পূর্ণ অন্য এক পদ্ধতিতে। সেদিনও সকাল থেকে একই রকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। তার ওপর বাড়িতে এক বিশেষ অতিথির আগমনের কথা ছিল। তাই সত্যপ্রকাশবাবু সকাল থেকেই খুবই ব্যস্ত ছিলেন। সন্ধে হতেই সুরমা দেবী দেখলেন একজন লালচে চেলি পরা মাঝবয়সী তান্ত্রিক গোছের লোক বাড়িতে এলেন। বয়স আন্দাজ 40-এর কাছাকাছি। মাথা ভর্তি লম্বা কালো চুল, একটা চোখ কটা, গলায় আর হাতের কবজিতে রুদ্রাক্ষের মালা ধারণ করা। তাকে দেখলে ভক্তি কম কেমন যেন গা ছমছম করে। অন্ধকারে হাতে কমণ্ডল নিয়ে তিনি যখন প্রবেশ করছিলেন সরকার বাড়িতে, দেখে মনে হলো সাক্ষাৎ যমদূত যেন বাড়িতে প্রবেশ করলেন। জয় ভবানী, জয় ভবানী। সত্যপ্রকাশ বাবু নিজের নামে ডাক শুনে তড়িঘড়ি ছুটে এসে আগে হুমড়ি খেয়ে পায়ে প্রণাম করলেন। তারপর মহা সমারোহে ওনাকে ভিতরের কক্ষে নিয়ে গেলেন। আড়াল থেকে সবটা দেখছিলেন সুরমা দেবী। তবে তিনি বুঝতে পারছিলেন না কেন এই তান্ত্রিক এসেছেন। এরপর তিনি দেখলেন ঘরের ভিতর মুখোমুখি বসলেন সত্যপ্রকাশ বাবু আর তান্ত্রিক। ইচ্ছে করেই সুরমা দেবীকে আজকে আড়াল করতে চাইছিলেন যেন তিনি। তাই গৃহে অতিথি আগমন হলেও স্ত্রীকে খবর দেননি তিনি। আড়াল থেকেই যতটা সম্ভব সুরমা দেবী ওনাদের কথোপকথন শুনেছিলেন। তোর অর্ধাঙ্গিনী কোথায়? ওকে ইচ্ছে করেই ডাকিনি ঠাকুর, আপনার ওকে দিয়ে কোনো কাজ নেই। এই যে ডাকলি আমায়, যে তোর পুত্র সন্তান চাই, তো অর্ধাঙ্গিনী না হলে? আপনি ঠিকই বলেছেন, আমার পুত্র চাই, কিন্তু আমি চাই যে আপনি এমন কাউকে খুঁজে দিন যে সুলক্ষণা এবং যার গর্ভে কেবল পুত্র লাভই সম্ভব। আমি তার সাথে একবার মাত্রই সঙ্গমে লিপ্ত হব, শুধু একটি পুত্র সন্তানের জন্য ঠাকুর। নিজের স্ত্রীর সাথে কেন চাস না? সত্যপ্রকাশ বাবু আমতা আমতা করে সবটা খুলে বললেন। তান্ত্রিক মনোযোগ সহকারে সবটা শুনে বললেন, অপদেবী দীক্ষার সাহায্য নিয়েছিলেন তোর স্ত্রী, কিন্তু তার কপাল খারাপ। কিন্তু তুই কাজটা ঠিক করিসনি। আমি এখন তোর সামনে সমূহ বিপদ দেখতে পাচ্ছি। এবার কি করব তাহলে ঠাকুর? ভয় নেই, আমি ত্রিনয়নী যজ্ঞ করে তোকে একটা মাদুলি বানিয়ে দিচ্ছি। সেটা সর্বদা পরিধান করে থাকবি। কোনো অপদেবীর সাধ্য হবে না তোকে স্পর্শ করে। জয় ভবানী। অশেষ ধন্যবাদ আপনাকে ঠাকুর। আপনি যত টাকা চাইবেন আমি সব উজাড় করে দেব, শুধু আমায় এই বিপদ থেকে রক্ষা করুন। আর একটি সুলক্ষণা গর্ভের অধিকারিণী মেয়েকে খুঁজে দিন। দেব রে দেব, তবে ভৈরব তান্ত্রিকের টাকা পয়সা অর্থের প্রতি কোনো লোভ লালসা নেই। তবে তবে আপনি কি চান বলুন, আপনি যা চাইবেন আমি তাই দেব। ভেবে বলছিস তো? হ্যাঁ,
কাজের পর আশানুরূপ দক্ষিণা না পেলে কিন্তু আমি কাজের মধ্যে ফাঁক রেখে যাব, কথাটা যেন মাথায় থাকে। না ঠাকুর, আপনি বলুন না আপনার কি চাই। তান্ত্রিকের মুখে একটা পৈশাচিক হাসি খেলে গেল। তিনি অত্যন্ত ফিসফিস স্বরে যা বললেন সেটা শুনে ভিতরে সত্যপ্রকাশবাবু আর বাইরে সুরমা দেবী দুজনেরই রক্ত হিম হয়ে গেল। তিনি বললেন, যেই রাতে তুই সেই সুলক্ষণা মেয়েকে ভোগ করবি, সেই রাতে আমি তোর স্ত্রীকে ভোগ করতে চাই। কথাটা শোনা মাত্রই বাইরে সুরমা দেবীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি নিজের স্বামীকে এখন আর বিশ্বাস করেন না। সেই মানুষটা পুত্র সন্তান লাভের জন্য এতটাও নিচে নামতে পারেন, কোনো কিছুই অসম্ভব নয়। তাই তিনি উত্তর শোনার অপেক্ষাও করেননি। দ্রুত পায়ে সেখান থেকে দৌড়তে দৌড়তে বন্ধ ঘরের ভিতর প্রবেশ করলেন। নিজের সন্তানকে কোলে নিয়ে সেই রাতেই ছুটলেন দৃক্ষার বাড়ির দিকে। যদি কোনো মতে ওনাকে শান্ত করা যায় নিজের সন্তানের বিনিময়ে। বৃষ্টি, ঝড়, জল মাথায় নিয়ে তিনি ছুটছেন। আজ আর কোনো বাধাই ওনার কাছে বাধা বলে মনে হচ্ছে না। বাঁশের সেতু পেরিয়ে তিনি যখন এলেন তখন লতার মতো একই দৃশ্য দেখলেন। আশেপাশে কোথাও একটা তীব্র বাজ পড়ার শব্দ হলো। মুহূর্তের মধ্যে জায়গাটা একটু আলোকিত হয়ে উঠল, আর তাতেই তিনি পাঁচিলের মধ্যে খোদিত মূর্তিটা প্রত্যক্ষ করলেন। তিনি বুঝতে পারলেন ফেরার আর কোনো পথ নেই। তবুও শেষ চেষ্টার মতো তিনি শিশুটিকে সেই পাঁচিলের সামনে রেখে তীব্র চিৎকার করে এক অজানার উদ্দেশ্যে বললেন, দৃক্ষা, আমি জানি আমি তোমার সাথে কি পাপ করেছি, তার কোনো ক্ষমা হয় না। কিন্তু আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমার এই মানব সন্তানকে তোমার কাছে রেখে গেলাম। পরিবর্তে একটাই জিনিস চাইছি, প্রয়োজনে আমায় মৃত্যু দিও, কিন্তু পর পুরুষের শরীরের বিন্দুমাত্র স্পর্শ যেন আমার এই কায়াকে ছুঁতে না পারে, তার আগেই যেন আমার মরণ হয়। এরপর আর কোনো উত্তর আসেনি, তবে একটা তীব্র মেঘের গর্জন যেন উত্তরের অনুরূপ হয়ে সাড়া দিয়েছিল। আর আশ্চর্যজনকভাবে এইটুকু প্রার্থনা করার পর সুরমা দেবী সেখানেই মূর্ছা যান। কেন, কিভাবে, কেউ জানে না। তবে সেই যে সুরমা দেবী শুয়েছিলেন রক্ত মিশ্রিত ঘাসের উপর, তারপর থেকে তিনি আর কোনো দিনও উঠে দাঁড়াননি। এতক্ষণ ধরে সম্পূর্ণ ঘটনাটা বলছিল মালতী মাসি। নীলাভ এবং রিমি হাঁ করে শুনছিল। মালতী উঠে গিয়ে তাক থেকে একটা ওষুধ নিয়ে এসে সুরমা দেবীকে খাইয়ে দিল। হ্যাঁ, আস্তে আস্তে ঢোক গেল। হ্যাঁ হ্যাঁ, এই তো। তারপর আবার সে ওষুধ রাখতে গেলে অনেক কষ্টে বৃদ্ধা বললেন, এইটুকু যখন বললি, যখন পুরোটাই বল এদের। বাবা, তোমার নজর এইদিকে মা, বলছি, দাঁড়াও দাঁড়াও। মালতী মাসি ফিরে এসে আবার বলতে শুরু করল। সেই রাতে সরকার বাড়িতে যজ্ঞ হয়। যজ্ঞ থেকে উদ্ভূত হয় এক মন্ত্রপুত মাদুলির। সেই মাদুলি পরিশোধিত করে পরিধেয় করানো হয় সত্যপ্রকাশবাবুকে, এবং সুলক্ষণা মেয়ে হিসেবে চিহ্নিত করা হয় এই গ্রামেরই রামচন্দ্র সমাদ্দারের মেয়ে মৃণালিনী সমাদ্দারকে। আর এই মৃণালিনী সমাদ্দার এবং বাবুর মিলনেই জন্ম নেন আমাদের জয়প্রকাশ দাদাবাবু। কথাটা শোনার সাথে সাথে রিমি আর নীলাভ উঠে দাঁড়িয়ে পড়ল। তারা যেন বিশ্বাস করতে পারছে না এ কি জিনিস তারা শুনছে। এই জন্যই জয়প্রকাশবাবু যেই
আপনিও এই পরিবারের সন্তান কথাটা শুনলেন, তখন মন মরা হয়ে গেলেন। এতক্ষণে নীলাভ সবটা বুঝতে পারল। রিমি একটু ধাতস্থ হয়ে ঠোক গিলে বলল, এরকম প্যাঁচানো ইতিহাস আমি কখনো শুনিনি। এরপর সত্যপ্রকাশবাবুর কি হলো? উনি মানুষ ছিলেন না, শেষ দিকে এসে জানোয়ারের অধম হয়ে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন তান্ত্রিক দক্ষিণাস্বরূপ সুরমা দেবীকে ভোগ করুক, কিন্তু ঈশ্বর সহায় নাকি দৃক্ষা সহায় কে জানে, ওনার মুখ বাদে বাকি শরীর অকেজো হয়ে যায়। তান্ত্রিক নিজের দক্ষিণা পায় না এবং পরিবর্তে সত্যপ্রকাশ বাবুকে বলে যায়, যে মাদুলি তোমার রক্ষা করত সেই মাদুলি একদিন তোমার মৃত্যুর কারণ হবে। এই বলে তান্ত্রিক তো চলে গেলেন। রাগে ক্ষোভে সত্যপ্রকাশ বাবু নিজের স্ত্রীকে এনে রাখলেন এই ঘরে। দিনে একবেলা খেতে দিতেন, তাও স্বল্প পরিমাণে। আমি আসার পর থেকে একটু একটু করে খাবারের পরিমাণ বাড়িয়েছি। আর ওনার মৃত্যু হলো কি করে? মালতী মাসি ঠিক যেন প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিল। নীলাভর প্রশ্নটা শুনে তার মুখে একটা অতীব উৎসাহের হাসি খেলে গেল। তাকেও মরতে হয়েছে রতনের মতো করে। একবার ব্যবসার কাজে কলকাতা থেকে ফেরার পথে ওই জঙ্গলের রাস্তা ধরে আসছিলেন তিনি। সেবার বেশ বৃষ্টি হচ্ছিল। আমার আজও মনে আছে দিনটার কথা। উনি প্রায়শই ওই রাস্তা দিয়ে আসেন। এমনিতে তো কোনো ভয়ের কিছুই ছিল না, কারণ তখনও তো দৃক্ষার কোনো প্রভাবই ওই রাস্তায় দেখা যায়নি। তবুও উনি ভেবেছিলেন মাদুলি যখন আছে সাথে, তখন কোনো ক্ষতির সম্ভাবনা তো নেই। কিন্তু তাও হলো, হতেই হতো। আর কিভাবে হলো জানো? আজ সকালে আপনারা যেভাবে রতন সমাদ্দারকে মরে থাকতে দেখেছিলেন, সেই রকমই ওনাকেও মরে থাকতে দেখা গেছে। মাথা চেপে দুদিক থেকে থেঁতলে দিয়েছিল কেউ। শরীরের মাঝখানের অংশটা আধ খাওয়া, সেখান থেকে রক্ত মাংস বেরিয়ে একেবারে ভেসে যাচ্ছিল। দেহটা ঠিক পড়েছিল ওই পাঁচিলের সামনে, যেখানে আজ রতনের দেহ পেয়েছেন সেখানে। বেশ কয়েকজন সন্দেহ করেছিল জঙ্গলি জানোয়ারের কাজ হবে, কিন্তু আর কেউ ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস করল না। কবজিতে মাদুলি থাকা সত্ত্বেও উনি মারা গেলেন, কিন্তু কি করে? উত্তর দেওয়ার সময় মালতী মাসি আদুরে ভঙ্গিতে সুরমা দেবীর মাথার কাঁচা পাকা চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। তার চোখে মুখে অসীম করুণার ছাপ লক্ষ্য করল ওরা। চোখটা খুব সম্ভবত ছলছল করছে তার। দুই দৃক্ষার প্রতিশোধ। নিজের সন্তানদের জমিয়ে রাখা ক্ষোভের কাছে সামান্য মাদুলি আর কি করবে? কি বলো তো, আসলে ওই জায়গাটাই সেই জায়গা যেখানে দৃক্ষার কুটির ছিল। সুরমা দেবী নিজের সন্তানকে রেখে দিয়ে এসেছিলেন ওখানে। ওটা ওদেরই জায়গা। রাতে কেউ ওই জায়গার ছায়াও পেরোলে তাকে আর জ্যান্ত পাবে না। কিন্তু খটকা তো রয়েই যাচ্ছে। তাহলে কি তান্ত্রিকের অভিশাপ ভুলে গেল? মাদুলি শেষমেশ ওনার মৃত্যুর কারণ হলো? একদিক থেকে দেখলে সেটাও বলাই যায়। আচ্ছা, একটা কথা, ওই মৃণালিনী দেবীর কি হলো? ওনার কি কখনো মনে হয়নি যে জয়প্রকাশ বাবুকে নিজের ছেলে বলে পরিচয় দিতে? না, উনি চুক্তিবদ্ধ ছিলেন। তবে ওনার পরবর্তীকালে বিয়ে হয়েছিল এবং ওনার সন্তানও এই পরিবারের সাথেই যুক্ত ছিলেন। কে ছিলেন? এই কথাটা আগে বলা হয়নি। ওই মৃণালিনী সমাদ্দারেরই পরবর্তীকালে বিবাহ পরবর্তী সন্তান ছিলেন বর্তমান রতন সমাদ্দার। কথাগুলো বলতে বলতে মালতী মাসির সে কি হাসি! এক এক সময় এখন তাকেই যেন স্বয়ং বৃক্ষা বলে মনে হচ্ছে। সেই হাসির মধ্যে কোনো মাধুর্যতা নেই,
কেমন যেন প্রতিশোধের পৈশাচিক আনন্দ রয়েছে। কিন্তু এদিকে দুয়ে দুয়ে 4 করতে সময় লাগলো না নীলাভর। পরিবারের সকলকে বলি দিয়ে নিজের অহং বজায় রাখার জন্য বাইরের মানুষকে আশ্রয় দিলেন সত্যপ্রকাশবাবু। কোনো কারণে জয়প্রকাশবাবু সবটা জেনে গিয়েছিলেন, নিজের আসল পরিচয়। ওই জন্য রতনের পরিবারের প্রতি ওনার এবং সরকার পরিবারের এত দরদ। কেন জয়প্রকাশবাবু সুরমা দেবীকে সকলের চোখের আড়ালে রাখতে চান, এবারে সত্যটা বুঝতে পারল রিমি আর নীলাভ। কিন্তু রিমির মনে তখন দুটো সন্দেহ ঘুরপাক খেতে লাগলো। সে প্রশ্নটা করতে যাবে এমন সময় উপরের ঘর থেকে প্রায় হুলুস্থুল পড়ে গেল। চিৎকার, চেঁচামেচি, হট্টগোল শুরু হয়ে গেল। উপরে আবার কি হলো? এত চিৎকার চেঁচামেচি কিসের? সুরমা দেবীকে আবার আগের মতো শুইয়ে দিয়ে দ্রুত 3 জন উপরে উঠে এসে যেটা জানতে পারল, সেটা শুনে তাদের 3 জনেরই স্তম্ভিত হয়ে যাওয়ার মতো অবস্থা। একজন চাকর জানালো জয়প্রকাশবাবু মারা গেছেন। সে কি? এই তো দুপুরবেলায় সবকিছু ঠিকঠাক দেখে আসলাম, হঠাৎ হঠাৎ কি করে কি হয়ে গেল? ওনার ঘরের সামনে 2-1 জন চাকর জটলা করে দাঁড়িয়েছিল। তাদের সরিয়ে ওরা 3 জন ভিতরে ঢুকে এলো। জয়প্রকাশবাবু বিছানার উপর শুয়ে আছেন, চিত হয়ে, অর্ধনগ্ন অবস্থায়। চোখ ভয়ে ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে, মুখ দিয়ে কষ বেরিয়ে গেছে। একটা চাপা গুমোট নিস্তব্ধতা ঘরের ভিতরে বিরাজ করছে। মৌনতা ভঙ্গ করে নীলাভ বলল, মনে হচ্ছে অত্যধিক মদ খাবার ফলেই যা হবার হয়েছে। শেষ সময় এসে হ্যালুসিনেশন হয়েছিল বলেও তো মনে হচ্ছে। যাই হোক, ডাক্তার গুপ্তকে ডাকুন, তিনি এসে ডেথ সার্টিফিকেট দিলে বডি শ্মশানে নিয়ে যান। সবকিছু কেমন যেন খাপ ছাড়া লাগছে রিমির। কোনো একটা সূত্র মিলছে না। সে নিজের ঘরে ফিরে এসে পায়চারি করতে থাকলো। বারবার মালতী মাসির বলা সেই গল্পটা নিজের মনের মধ্যে চক্কর কাটতে লাগলো। একটু পরেই নীলাভ ঘরে ঢুকে এসে রিমিকে এইভাবে পায়চারি করতে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো? কি সমস্যা? কিছু একটা মিলছে না, বুঝতে পারছো? যেমন দৃক্ষাকে রক্ষা করতে না পারলে দৃক্ষা সবকিছু কেড়ে নেয়। এবারে আমরা দেখছি সত্যিই সুরমা দেবীর পরিস্থিতি এমন হচ্ছে যে ওনার থেকে সবকিছুই চলে গেছে একরকম। এই যে ওনার স্বামী সত্যপ্রকাশবাবু, একমাত্র কন্যা, তাকেও প্রায়শ্চিত্ত হিসেবে দান করতে হলো। ছেলের মতো সম্পর্কের জয়প্রকাশ, এক কথায় সৎ ছেলেও বলা যায়, তাকেও হারালেন। যৌবনকালে নিজের শরীরের উপর থেকে নিজের আধিপত্য হারিয়ে ফেললেন, আর তার সাথে এই বিলাসবহুল সম্পত্তি হারিয়ে নিজের ওই ঘুপচি ঘরে শুয়ে শুয়ে মৃত্যুর জন্য দিন গুনছেন। হ্যাঁ, তবে সমস্যাটা কোথায়? 3টে সমস্যা আছে, বা বলা যায় 3টে প্রশ্ন আছে। এদিকে মৃণালিনী দেবী তো এখন মৃত, ওনার ছেলেও মৃত, ওনার বউ আর মেয়ে এখন কি করছে সেটা দেখা দরকার। এছাড়া খটকা নাম্বার 1 লতার কি হলো, সে কোথায় গেল? খটকা নাম্বার 2 হলো তান্ত্রিকের মাদুলি হাতে থাকা সত্ত্বেও কেন সত্যপ্রকাশবাবু ওই রাস্তাতে ওইভাবে মারা গেলেন, মানে দৃক্ষার হাতে কি করে মারা গেলেন? আর খটকা নাম্বার 3 এবং সব থেকে ইম্পর্টেন্ট খটকা, সেটা হলো মালতী মাসি আসলে কি? সে এত কথা জানলো কি করে? এই শেষ প্রশ্নটা আমারও মাথায় এসেছিল। যখন ও ঘটনাটা বলছিল তখন মনে হচ্ছিল এত ডিটেইল করে বলছে যেন ও ওখানে ছিল। সচরাচর এগুলো কেউ তখনই বলতে পারে এতটা ডিটেইলে যখন সেই ঘটনায় উপস্থিত থাকে। তাহলে কি কিছু মিস করে যাচ্ছি আমরা? জানি না, ছাড়ো, বাদ দাও।
বলছি সন্ধেবেলা বেরিয়ে চলো, আর এখানে থেকে কি লাভ? আমিও তাই ভাবছিলাম। তাহলে জিনিসপত্র গুছিয়ে নাও, ওরা দেহ নিয়ে বেরোলে আমরাও বেরিয়ে পড়ব। জিনিসপত্র গোছগাছ করে নিল রিমি। এদিকে ডাক্তার গুপ্ত এলেন, দেখলেন, সার্টিফিকেট দিলেন, চলেও গেলেন। তখন বাজে বিকেল 5টা। নীলাভর সাথে জয়প্রকাশবাবুর শেষ দেখা হয়েছিল প্রায় 3.5 ঘন্টা আগে এই ঘরেই। তার কিছুক্ষণের মধ্যেই ওনার মৃত্যু হয়। মৃত্যুর সময় আনুমানিক দুপুর 2টো। 5:30 নাগাদ আশেপাশের লোকজন মিলে একটা খাটের ব্যবস্থা করে সেটা ভালো করে রজনীগন্ধা ফুল ধূপধুনো দিয়ে সাজিয়ে আনলেন। গরম জল দিয়ে ভালো করে স্নান করানো হলো জয়প্রকাশবাবুর দেহটাকে। এরপর তাকে সম্পূর্ণ শ্বেত চাদরে মুড়ে শুইয়ে দিয়ে ঘি আর চন্দনের ফোঁটা ভালো করে শুদ্ধ করে নেওয়া হলো। এরপর সমস্বরে চিৎকার শুরু হলো। বেশ কিছুক্ষণ পরে মালতী মাসি নীলাভ এবং রিমির ঘরে প্রবেশ করল। এখন সারা বাড়িতে ওরা 3 জন ছাড়া আর কেউ নেই। ধুরি নিচের ঘরে সুরমা দেবী রয়েছেন, যদিও তিনি থাকা না থাকা দুটোই সমান। একটু পরেই নীলাভ এবং রিমি রওনা দেবে। মালতী মাসি বলল, আর তো তোমাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই, এই বংশের আর কেউ বাকিও নেই। তোমাদের কথা খুব মনে পড়বে গো। আমাদের সাথে স্টেশন অবধি যাবে মালতী মাসি? এমনিতেও তো কাজ নেই, আর বড় মাও ঘুমোচ্ছেন, চলো। শেষবারের মতো সরকার বাড়ি থেকে বেরিয়ে এলো ওরা 3 জন। অপরাহ্নের শেষ সূর্যের রক্তিম আলোয় সবুজ ছায়া ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নীলাভ প্রশ্ন করল, আচ্ছা তুমি এখন কি করবে মালতী মাসি? এখনো তেমন কিছু ঠিক করিনি, ভাবছি মাকে নিয়ে এখান থেকে আমার দেশের বাড়ি চলে যাব, এখানের পাঠ তুলেই দেব। আচ্ছা তোমায় 3টে প্রশ্ন করছি, ঠিক আছে? তুমি যে ঘটনা আমাদের বললে সেই পরিপ্রেক্ষিতেই প্রশ্নগুলো করছি আর কি। হ্যাঁ, তো 1 নম্বর প্রশ্ন, সেই দিনের পর লতার কি হলো? 2, সত্যপ্রকাশবাবু মাদুলি থাকা সত্ত্বেও কেন মারা গেলেন? আর 3 নম্বর প্রশ্ন, তুমি এত কিছু জানলে কি করে? মালতী মাসি বুঝতে পারল তারও এবার সবটা খুলে বলা প্রয়োজন। একটা ম্লান হাসি হেসে বলা শুরু করলো, লতা সেদিন রাতে ছুটতে ছুটতে চলে আসে স্টেশনে, তারপর এই লাইনের ট্রেন ধরেই সোজা চলে যায় আসানসোল। লতাকে দেখতে খুব সুন্দর ছিল। সেখানের এক ধনী ব্যবসায়ী পরিবারের ছোট ছেলের সাথে তার বিয়ে হয় এবং এক মেয়ে হয়। এরপর থেকে সে ওখানেই সংসার করতে থাকে। বর্তমানে তো দুজনেই ইহলোকের মায়া ত্যাগ করেছে। আমি কি করে জানলাম সেটা পরে বলছি, আগে তোমাদের দ্বিতীয় খটকার উত্তর দিই। আমি যখন এখানে আসি তখন সবকিছু জেনেই আসি। শুরু থেকেই আমার একমাত্র উদ্দেশ্য ছিল ওই সত্যপ্রকাশ মানুষটাকে শেষ করা। নীলাভ আর রিমি দেখল কথাগুলো বলতে বলতে মালতী মাসির চোয়ালটা শক্ত হয়ে যাচ্ছে। রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে সে বলতে থাকলো, একটা মানুষ কতটা বেহায়া হলে নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য নিজের স্ত্রীকে যাকে। তারপর আমি এলাম যখন, আমি খালি সুযোগের সন্ধান করতাম। আমি এমন ভাবে ওনাকে মারতে চেয়েছিলাম যাতে উনি ওনার 2 সন্তানের হাতেই মারা যান। 2 সন্তানের হাতে বলতে? দৃক্ষাকে সেদিন রাতে হত্যা করলে সে ফিরে যায় সেই ছোট্ট কুঁড়ে ঘরে। তারপর তো সুরমা দেবীও নিজের সন্তানকে ত্যাগ দিয়ে যান ওনার কাছে।
সেই থেকে ওই দুই সন্তান ওই জঙ্গলের মধ্যেই থাকে। মানবী সন্তানের দেখাশোনা করেন দৃক্ষা। খিদে পেলে নিজের শরীরের থেকে মাংস চামড়া ভক্ষণ করান। আর শিকার পেলে যে কি করে সে তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, সত্যপ্রকাশ বাবুর মৃত্যুর প্রহর গুনতে গুনতে হঠাৎ করেই সেই সুযোগ আমার হাতে এসে যায়। একদিন সন্ধেবেলা ওনার খাজাঞ্চি এসে জানান পরের দিন উনি কলকাতা যাবেন এক বিশেষ সম্মেলন বৈঠকে যোগদান করতে। আমি যেন সকালে ওনার খাবার তৈরি করে রাখি। আমি সেদিন রাতেই ঠিক করি এই হচ্ছে আসল সুযোগ। আমি সবার রাতের খাবারের সাথে মিশিয়ে দিই বেশ কিছুটা আফিং। খাওয়া হয়ে গেলে অচেতন অবস্থায় সারা বাড়ি ঘুমিয়ে পড়ল। আমি সেই মুহূর্তে চুপি চুপি ওনার ঘরে ঢুকে ওনার বাহু থেকে সুরক্ষার মাদুলি খুলে নিয়ে তার বদলে হুবহু একই রকম দেখতে একটা অত্যন্ত সাধারণ মাদুলি ওনার হাতে বেঁধে দিই। আর উনি ফেরার পথে ওই শর্টকাটে রাস্তা ধরেই আসেন। মাদুলির ভরসায় কোনো ভয় ছিল না ওনার। ব্যাস, বাকিটা তোমরা বুদ্ধিমান। এই শুনে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো। এত ঠান্ডা মস্তিষ্কে কেউ শোধ তুলতে পারে সেটা ওরা ভাবতেও পারেনি। এতক্ষণে ওরা তিনজন স্টেশনে পৌঁছে গেছে। রাতের আধার ঘনিয়ে এসেছে। দু একটা ছোটখাটো দোকান খুলেছে। টিনটিন করে আলো জ্বলছে। নীলাভ আর রিমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে মালতী মাসি আসলে এই জিনিস করেছে। এমনভাবে করেছে যাতে বিষয়টা অতিলৌকিক বলে খুব সহজেই প্রমাণ হয়ে যায়। আর তাছাড়া এই এলাকায় পুলিশের খুব একটা চল আগেও বা এখনো আছে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। রিমি একটা সিটের উপর ধপাস করে বসে পড়ে বলল, মালতী মাসি, কাজটা তুমি আইনত ঠিক করনি। হ্যাঁ, আইন মাফিক তো নিজের স্বার্থের জন্য নিজের স্ত্রীকে অন্য মানুষের সাথে। যাকগে, ওসব পুরনো কথা। আমি মাকে নিয়ে আসানসোল চলে যাব। এই অধ্যায়টা আমার জীবন থেকে মুছে ফেলতে পারলে খুবই ভালো হবে। এক মিনিট, আসানসোলে যাবে মানে? তুমি সুরভা দেবীকে লতার বাড়িতে রাখতে যাবে নাকি? ওখানে তো কেউ থাকে না বললে, সবাই মারা গেছে। মারা গেছে বলেছি, কেউ থাকে না সেটা কখন বললাম? এই তো আমি থাকি, লতার একমাত্র মেয়ে মালতী, যার কাছ থেকে প্রথম দৃক্ষার কথা জানতে পারি। আচ্ছা, তোমরা সাবধানে যেও, আমি এলাম। রিমি আর নীলাভ দুজনে একসাথে ধরপড়িয়ে উঠে দাঁড়ালো। শুধু এই মানসিক ধাক্কা খাওয়াটাই হয়তো বাকি ছিল। মালতী মাসি আর কোনো উত্তরের অপেক্ষা না করে একটা মৃদু হাসি দিয়ে এগিয়ে যেতে লাগলো। নীলাভ দেখল অন্ধকারের কালিমা যেন একটু একটু করে গ্রাস করে চলেছে মালতী মাসির ছোটখাটো শরীরটাকে। কিছু বোঝার আগেই রিমি ছুটে গেল মালতী মাসির দিকে। এই রিমি, কি হলো? আরে কোথায় যাচ্ছ রিমি? নীলাভ পিছন থেকে তাকে ডাকলো, কিন্তু রিমি সেদিকে কান না দিয়েই উল্টে মালতী মাসিকে পিছন থেকে ডাকতে থাকলো। মালতী মাসি দাঁড়াও। কি হলো? ফিরে এলে যে? কিছু ভুলে গেছো? বলছি, তুমি দৃক্ষাকে জাগাতে জানো? মালতী মাসি কোনো উত্তর দিল না। তার মুখে একটা পৈশাচিক হাসি খেলে গেল। রিমির মনে হলো কেউ যেন কানে কানে অতি মিহি অথচ খসখসে কণ্ঠে বলে গেল,
আপনারা শুনলেন লেখক অর্ণব ঘোষের কলমে দৃক্ষা। গল্পের নাট্যরূপ করেছেন বর্ষা। গল্পের সূত্রধার ও কথক আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন সুজন ঘোষ, সোমনাথ মজুমদার, কৌশিক ব্যানার্জি, অধ্যায় সাহা, দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, অয়নিকা মণ্ডল, দেবাঞ্জন দাস, অতনু ভট্টাচার্য, এনামুল খান, বর্ণিশা ভট্টাচার্য, মধুরা আচার্য, শুভদীপ ঘোষ ও বর্ষা। গল্পের আবহ সম্পাদনায় ছিলেন সায়ন দত্ত। গল্পটির সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।